শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং এভরিওয়ান। অডিও কি ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছেন? একটুখানি চ্যাট বক্সে বলুন। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সবার কাছে কি অডিও পৌঁছাচ্ছে? একটুখানি আমাকে বলুন প্লিজ। দ্যাটস মিন আজকে থেকে মেন ক্লাস শুরু হতে যাচ্ছে। ইয়েস ইয়েস স্যার। আজকে থেকে আমরা একটু কোড করবো, ওকে? সেই কারণে ক্লিয়ার সবার কাছে কথা পৌঁছাচ্ছে আশা করি। তো কালকের জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ কালকে নেটওয়ার্কের জন্য আমি ক্লাসটা করাতে পারিনি। তো আজকে নেটওয়ার্ক ফিক্স হয়ে গেছে, তো আজকে ক্লাসটা আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে স্যার। কালকে তো একদম হতাশ হয়ে গেছিলাম। একদম স্যার, কালকে আমার নেটওয়ার্কটা খুবই ঝামেলা করছিল, সেই কারণে কালকে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তো চিন্তা করার কিছু নেই, ক্লাসগুলো আমি পুরোটাই করাবো। তো একদিন বন্ধ হয়েছে তাতে কি হয়েছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ওকে দাদা, দুই সাইড রেখে কিভাবে কোড করব দেখাবো দেখাবো, আজকেই দেখাবো, চিন্তা নেই। আপনি কি উইন্ডোজে আছেন আব্দুল বাবু? যদি উইন্ডোজে থাকেন বা ম্যাকে থাকেন, দুটোতে সেমই প্রসেস। তো কিভাবে সাইড বাই সাইড কোড করতে হয়, তার সাথে ভিডিও দেখতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো। ভাই, ফোন দিয়ে ক্লাস কিভাবে করব? ফোন দিয়ে ক্লাস করতে গেলে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে স্যার। সেটার নাম হচ্ছে এসপিসিকে এডিটর। আজকে ক্লাসের শেষে আমি দেখিয়ে দেবো ওটা কি করে আপনি ওখানে কোড করতে পারবেন। কিন্তু ফোন দিয়ে আমি ক্লাসটা কন্টিনিউ করাতে পারবো না, কারণ ফোনের জন্য অ্যাকচুয়ালি আপনাকে নিজেই একটুখানি সেট আপ করতে হবে। তো আমি দেখিয়ে দেবো কি করে আপনাকে ওটা ইউজ করতে হবে, বাট ক্লাসটা অ্যাকচুয়ালি কম্পিউটার বা ল্যাপটপে ভিএস কোড দিয়েই করানো আমার কাছে প্রেফারেবল, সেই কারণে। স্যার, রেকর্ডিং ক্লাসগুলো দিলে ভালো হতো। অবশ্যই ভালো হতো, আমি জানি স্যার, আমি কথা বলেছি, চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের চিন্তা আমাদের মাথায় আছে, তো আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দিয়েছি আমাদের, তো তারা কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করবে, চিন্তা করার কোনো কারণ নেই। ভাই, আগের ক্লাস, আই মিন সেকেন্ড 22 আগস্টের ক্লাসটা একটু রিক্যাপ করে দেবেন প্লিজ। ইয়েস স্যার, চিন্তা নেই। অবশ্যই স্যার আর ম্যাম, চিন্তা করার কোনো কারণ নেই, অবশ্যই রিক্যাপ হবে, প্রত্যেকদিনই হয় তো, আজকেও হবে। তো চাপ নেই। আমিও মোবাইল দিয়ে ক্লাস করতেছি, ওকে, অসুবিধা নেই। মোবাইল থেকে আপনি যা যা দেখাবো সেগুলো সবই করতে পারবেন, বাট ল্যাপটপ আর কম্পিউটার একটু প্রেফারেবল এইসব ফিল্ডে। ফ্রাইডেতে ক্লাস করার টাইমে ল্যাপটপের ডিসপ্লে অফ হয়ে গিয়েছে ভাইয়া। তো সরি টু হিয়ার দ্যাট। দেখুন চেক করে যে ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো খুবই ভালো। এইচটিএমএল শিখতে কতদিন লাগবে? বেশি দিন লাগে না। এইচটিএমএল খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট ওখানে ডিজাইনের নলেজটা আমাদের লাগে, বাদ বাকি খুব ইজি। আমরা আরো এই ধরনের কোর্স চাই দাদা, আরো অনেক রকম কোর্স হয় আমাদের, কোর্স বলবো না, ক্লাস লাইভ হয় আমাদের ক্লাস। তো এরকম অনেক রকমের ক্লাস আছে আমাদের এখানে। স্যার, আমি নিউ জয়েন করেছি আজ, মজা পাবেন অবশ্যই। নতুন জয়নিং যারা আছেন, অবশ্যই যারা পরে এলেন তাদেরকে শুভ সন্ধ্যা। তাদেরকে শুভ সন্ধ্যা এবং গুড ইভিনিং। সবাই ভালো আছেন আশা করি। কেমন আছেন একটুখানি শুনে দেখি। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি স্যার। ডেইলি কয় আওয়ার্স প্র্যাকটিস করতে হবে? যেটুকু করাবো সেইটুকু আপনার আশা করি প্র্যাকটিস করতে 1 ঘন্টার বেশি লাগবে না। ওকে, বেশি টাইম এখানে স্পেন্ড করার মানে প্র্যাকটিস করতে 1 ঘন্টার বেশি আপনার লাগবে না, কিন্তু যতটা বেশি আপনি টাইম দেবেন তত আপনার কিউরিওসিটি বাড়বে এই ফিল্ডে। বুঝতে পারলাম। দাদা, গতকাল যে থার্ড পার্টি এক্সটেনশনটা ইনস্টল করলাম সেটাকে ট্রাস্ট করা কি ঠিক হবে তো? ইয়েস স্যার, অবশ্যই ঠিক হবে। স্যার, আপনাদের কোর্স আউটলেট গুলো কই পাবো? কোর্স আউটলেট মানে স্যার বুঝলাম না। অল গুড ইয়োর। ভালো আছি স্যার, অবশ্যই। স্যার, গিটহাবে কোড কিভাবে পুশ করতে হয় ওটা একটু দেখিয়ে দেবেন প্লিজ। এটা গিট আর গিটহাব এর মধ্যে নয়। গিট আর গিটহাব একটুখানি হাই লেভেল কনসেপ্ট। তো ওটা যতদিন না কোড আপনি ভালো করে জানতে পারছেন, গিট আর গিটহাব দিয়ে আপনাদের কোনো কাজ নেই আপাতত। তো গিট আর গিটহাব আমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স ক্লাসের মধ্যে শেখাই, তো সেখানে গিয়ে আপনি জানতে পারবেন, অথবা গুগলে বা ইউটিউবে গিয়ে আপনি ওটা নিয়ে শিখে নিতে পারবেন। গিট আর গিটহাব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তো সেটা অবশ্যই শেখানো উচিত বা শেখা উচিত। এটা শিখে কি আমরা ইনকাম পর্যন্ত যেতে পারবো? অবশ্যই পারবেন, যদি সেইভাবে শেখেন। এখানে আমরা বেসিকটা জানছি যে কি করে একটা ওয়েবসাইট একদম বেসিক থেকে তৈরি হয়। তারপরে আপনি যদি সেটাকে অ্যাডভান্স অব্দি নিয়ে যেতে চান, তো সেটা আপনার জন্যই বেটার। গতকাল কি ক্লাস তাড়াতাড়ি শেষ হয়েছিল? ইয়েস স্যার, কারণ আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম করছিল গতকাল, তো সেই কারণে ক্লাসটা শেষ করে দিতে হয়েছিল, তার জন্য আমি আবারও ক্ষমা চাইছি। তো আর এরকম আশা করি প্রবলেম হবে না। ওকে ভাই, শুরু করেন তাড়াতাড়ি। অবশ্যই শুরু করবো, একটু সবাই এসে যাক তারপরে। এই কোর্সের পরে কি আমরা কোনো কিছু পাবো? অবশ্যই পাবেন। সার্টিফিকেট পাবেন, তার সাথে কিছু এক্সপিরিয়েন্স পাবেন যে আপনি কোড কিছুটা করেছেন। তা আপনাদের কোর্স আউটলেট গুলো কি কই পাবো? যে যে কোর্স করান আপনারা ওইগুলো, আচ্ছা আচ্ছা, ওগুলো বিশ্বাস কোম্পানি.com-এ চলে যাবেন। ওখানে আমাদের বিশ্বাস কোম্পানিতে যত রকম কোর্স বা ক্লাস করানো হয় সব আপনি ওখানে গিয়ে দেখে নিতে পারবেন। বিশ্বাস কোম্পানি.com বা গুগলে গিয়ে সার্চ করবেন বিশ্বাস কোম্পানি, একদম প্রথমে বিশ্বাস কোম্পানি.com এর ওয়েবসাইটটাই আসে।
তো সেখান থেকে গিয়ে আপনি ওটা জেনে নিতে পারেন বাদ বাকি। বলতে পারলাম জাহিদুল বাবু? জি। ওকে, জাস্ট আ সেকেন্ড, অফিস থেকে একটা কল আসছে। ওকে, যারা বলছিলেন বিশ্বাস কোম্পানি ইন্ডিয়ান নাম্বার ছাড়া হয় না, ওটা বিশ্বাস একাডেমি হবে, মাই ব্যাড। তো বিশ্বাস একাডেমি.com চলে যাবেন। ঠিক আছে, লিঙ্কটা এখনই চ্যাট বক্সে আপনারা পেয়ে যাবেন, বিশ্বাস একাডেমি.com। সেখানে গেলে আপনারা এই আমাদের কোম্পানিতে আর কি কি কোর্স হয় সেটা আপনি ওখান থেকে জেনে নিতে পারবেন। বলতে পারলাম। স্যার আপনি কোন কোন কোর্স করান? আমি করাই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, নেক্সট জেএস, রিয়াক্ট জেএস, নোড জেএস, এই সমস্ত জিনিসপত্র। বাট আমাদের যে বেসিক লেভেল থাকে সেখানে এইচটিএমএল সিএসএস, টেলভিন সিএসএস এরকম জিনিসপত্র আমি শেখাই। স্যার এইটা কোর্সে কি আমরা বিগিনার লেভেল পর্যন্ত যেতে পারবো নাকি অ্যাডভান্স লেভেলও শিখতে পারবো? এটা বিগিনার লেভেল। ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেল ওটা একটুখানি পরে আপনারা জানতে পারবেন, কারণ বেসিকটা না জেনে ওখানে যাওয়ার কোনো মানে হয় না। তো সেটা পরে। তো যাদের কোয়েশ্চেন ছিল আর কি কি আমাদের এখানে হয়, সেটা আপনারা বিশ্বাস একাডেমি.com গিয়ে জানতে পেরে যাবেন। দেখুন এখানে দেওয়া হয়েছে পিএইচপি আর লারাভেল। খুব শিগগিরই ভাবছি পিএইচপি আর লারাভেলও শেখানো শুরু করবো আমি, কারণ মেনলি আমি টাইপস্ক্রিপ্টে কাজ করি। তো যদি পিএইচপি আর লারাভেলের দেখি খুব পরিমাণে রিকোয়ারমেন্ট আসছে, অবশ্যই শেখাবো। আমি পিএইচপি আর লারাভেলেও কাজ করি। দাদা আমরা যারা সিএসসি স্টুডেন্ট আছি আমাদের জন্য কোনো ক্লাস নেবেন এরকম? অবশ্যই। যারা চাইছেন যে অ্যাডভান্স অব্দি শিখতে চান, অবশ্যই আপনারা এনরোল করতে পারেন। স্যার আপনি কি কি স্কিল গেইন করেছেন? আমি মেনলি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের উপরে কাজ করি, সেখানেই আমার প্রজেক্ট সব। তো সেটার উপরেই আমার কাজ। আর মেনলি আমি টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, এই দুটোর উপরে কাজ করি। আমি অত ল্যাঙ্গুয়েজে অত দূর আমি শিফট করিনি, মানে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আমার কাজ করতে হবে এরকম নয়। আমি ক্লায়েন্টের কাজও করি টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর যদি কোম্পানির কোনো প্রজেক্ট থাকে সেটাও টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। যা যেগুলো করতে পারিনি সেগুলো ভিডিও পাওয়া যাবে না, অবশ্যই। আমি বলে দিয়েছি, কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। রেকর্ডিং নিয়ে যাদের কোয়েশ্চেন আছে। পিএইচপি লারাভেল কি কি কাজে লাগে স্যার? ওগুলো শিখে কি কাজে লাগাবো? দেখুন, কাজে সবকিছু লাগে, কিন্তু তার একটা নিশ আছে। নিশ বলতে একটা স্পেসিফিক জায়গা তারা ফলো করে। যদি আপনি চাইছেন পিএইচপি আর লারাভেলে কাজ করবেন, তাহলে পিএইচপি আর লারাভেলের জন্য আলাদা নিশ হয়, যে কিছু কিছু কোম্পানি তাতেই কাজ করে। কিন্তু টাইপস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট এগুলো মানে হিউজ লেভেলে ইউজ করা হয়, সেই কারণে এখন আমার কাছে মনে হয় যে ওটা যদি অ্যাডভান্স লেভেল অব্দি শেখেন আপনার কাছেই বেটার। বাট প্রত্যেক ফ্রেমওয়ার্কের কাজ আলাদা আলাদা। অ্যাডভান্স লেভেলে কোনো কোর্স আছে? অবশ্যই আছে। স্যার ভিএস কোডের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করা যাবে না? আমি দেখাবো আজকে, চিন্তা নেই। স্যার মোবাইলে ভিএস কোড ইনস্টল হবে? ইনস্টল হয় না, ওটা ভিএস কোডের একটা ওয়েবসাইট আছে, vscode.dev, ওখানে গিয়ে আপনি জানতে পারবেন। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন লাস্ট নিয়ে আমি শুরু করছি। স্যার টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট মডার্ন পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট মডার্ন পিএইচপি থাকে? বুঝলাম না স্যার, পরে আপনার কাছে জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট দেন। আমি স্ক্রিনটা শেয়ার করছি আজকে, আশা করি নেটওয়ার্কের কোনো ডিলে নেই। স্ক্রিনটা যদি দেখা যায় একটুখানি আমাকে চ্যাট বক্সে প্লিজ আপনারা জানিয়ে দেবেন। স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? ইট স্লিপ কোড রিপিট, এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? ঠিক আছে। যাদের দেখা যাচ্ছে না তারা একটু নেটওয়ার্কটা চেক করুন। আমার সাইড থেকে তো দেখাতে পাচ্ছি, আশা করি অনেকেই দেখতে পাচ্ছেন, তো আশা করি আমার সাইডে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। তো শুরু করা যাক। আমরা অনেক কথা বললাম, বাট এবার আমাদের বেসিক লেভেলে ফিরে আসা দরকার। তো যে ক্লাসটা কালকে হওয়ার কথা ছিল সেই ক্লাসটা আমি করাতে পারিনি, কারণ আমার নেটওয়ার্কে প্রবলেম ছিল। তো আজকে সেই ক্লাসটাই কন্টিনিউ করব। ঠিক আছে, তার সাথে এক্সট্রা কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকে শুরু করছি আমরা ভিএস কোড থেকে। এটা রিক্যাপ, অর্থাৎ এটা আগের দিনের ক্লাসের কথা বলছি আমি। এটা হচ্ছে রিক্যাপ, অর্থাৎ ভিএস কোড আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি কিছুটা আপনাদের জানিয়েছিলাম। তো একবার লাস্ট জিজ্ঞেস করবো আপনাদের কাছে, ভিজুয়াল স্টুডিও কোড কি সবার এখানে ইনস্টল হয়ে গেছে? ইয়েস অর নো, চ্যাট বক্সে একটুখানি বলুন। ভিজুয়াল স্টুডিও কোড কি ইনস্টল হয়ে গেছে আপনাদের? যাদের ইনস্টল হয়ে গেছে তাদের জন্য জোরে একটা হাততালি, যারা করেননি তারা তাড়াতাড়ি করে নেবেন। ঠিক আছে, কারণ ওটা ছাড়া আপনাদের কোড করাটা একটুখানি টাফ, কারণ লেটেস্ট ফিচার আমরা ওখানেই পাবো। ঠিক আছে, তো ওটাই আমরা ইউজ করবো। থ্যাংক ইউ যারা যারা বললেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। চলুন তাহলে স্টার্ট করা যাক। তো সবাই নিজের ভিএস কোডটাকে বা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে নেবেন একবার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড।
সরি, এখানে একটা প্রজেক্ট আমার ওপেন করা আছে, আমি একটা এটাকে আমি এক সেকেন্ড আমি এটা বন্ধ করে দিই। ওকে, তো এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে। এই অ্যাপের মধ্যে আমরা কি করব, এই অ্যাপটা হচ্ছে জাস্ট একটা ভাবতে পারেন টেক্সট এডিটর বা কোড এডিটর, অর্থাৎ এর মধ্যে আপনি কোড এডিট বা লিখতে পারবেন, এটাই হচ্ছে এর কাজ। তার সাথে এক্সট্রা কিছু ফিচারের মধ্যে আছে, যেমন অনেক এক্সটেনশন কালকে আমি দেখিয়েছিলাম, অনেক নয়, একটা এক্সটেনশন আমি কালকে দেখিয়েছিলাম, সেটার নাম ছিল লাইভ সার্ভার, ঠিক আছে। সেটাকে আমি ইনস্টল করে দেখিয়েছিলাম কি করে ওটাকে ইনস্টল করতে হয়। তো যারা ভিএস কোডটাকে ডাউনলোড আর ইনস্টল করে নিয়েছেন তাদের সামনে এই উইন্ডোটা সবাই আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে যাদের লাইভ সার্ভার বলে যে এক্সটেনশন তা ইনস্টল করা কালকে আমি দেখিয়েছিলাম বা গতকালকে আমি দেখিয়েছিলাম, সেটা আরেকবার আমি দেখাচ্ছি কারণ এটা আমাদের লাগবে। তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশনের যে ফাইলটা আপনারা পেয়েছিলেন, এখানে দুটো ভিডিও ছিল, একটা ভিজুয়াল স্টুডিও কোডের আর একটা লাইভ সার্ভার কি করে ইনস্টল করতে হয় তার। এখানে যারা যারা লাইভ সার্ভারটাকে ইনস্টল করেননি তাদের জন্য একবার আমি দেখিয়ে দিচ্ছি লাইভ সার্ভার এক্সটেনশনটা আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন। সবাই ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে আছেন আশা করি। এখান থেকে লেফট সাইড বা বাঁ দিকে দেখবেন অনেকগুলো আইকন দেখাচ্ছে, আপনাদের হয়তো এতগুলো দেখাবে না, আপনাদের হয়তো 4টে কি 5টা দেখাতে পারে। তো সেখান থেকে এক্সটেনশনস বলে যেটা দেখায়, এই যে 4টে বক্স, ঠিক আছে, এই এক্সটেনশনসে ক্লিক করবেন। ওকে, এক্সটেনশনসে ক্লিক করার পরে এখান থেকে কি সার্চ করতে হবে আমাদের, কি সার্চ করতে হবে কালকে কি বলেছিলাম মনে আছে? কেউ কি লিখতে পারবে চ্যাট বক্সে? এই এক্সটেনশনসে আমাদের কি সার্চ করতে হয় সেই লাইভ সার্ভার ডাউনলোড করতে গেলে? কি সার্চ করতে হয়? ইয়েস, লাইভ সার্ভার, ঠিক আছে। এটা আমরা কেন ইনস্টল করব বা কেন ডাউনলোড করব বলে দিই। এটা আমরা ডাউনলোড করব বা ইনস্টল করব আমাদের এইচটিএমএলটাকে আমাদের ব্রাউজারে আউটপুট দেখার জন্য। মানে আপনি যে কোডটা লিখবেন, যেটা দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন কোড লিখে লিখে, সেই ওয়েবসাইটের যে আউটপুট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কেমন দেখতে হচ্ছে সেটা যদি আপনার দেখতে হয় তাহলে আপনাকে একটা এরকম এক্সটেনশন ডাউনলোড করা দরকার, এক কথায়। এর আরো উপায় আছে, অনেকে হয়তো জানে সেই জিনিসগুলো, বাট আমি সব থেকে সিম্পল উপায়টা বলছি, লাইভ সার্ভার এক্সটেনশন দিয়ে, সেটাই আমরা এখানে করব। তো সবাই গিয়ে এখানে সার্চ এক্সটেনশনস এর ট্যাবে আসবেন, আসার পরে এখানে সার্চ করুন লাইভ সার্ভার। ওকে, লাইভ সার্ভার সার্চ করার পরে এখানে দেখুন কালকে আমার নেটওয়ার্কের জন্য এত কিছু দেখাচ্ছিল না, আজকে দেখবেন এখানে অনেক রেজাল্ট আসছে। তো এখান থেকে প্রথমে যেটা আছে লাইভ সার্ভার ঋত্বিক দে, একদম প্রথমে যেটা, কোনো দিকে তাকানোর দরকার নেই, একদম প্রথমে যেটা ওটাকে ক্লিক করবেন। ক্লিক করে, এটা আমার অলরেডি ডাউনলোড আর ইনস্টল করা আছে, আমি একবার প্রথমবার ওপেন করলে কেমন দেখায় সেটা একবার দেখিয়ে দিচ্ছি। যদি এটা আপনার ইনস্টল করা না থাকে তাহলে এটা কিছুটা এরকম দেখাবে, অর্থাৎ এখানে একটা ইনস্টল বলে বাটন থাকবে, এখানে এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করে নিলে এখানে ডিসেবল আর আনইনস্টল দুটো অপশন দেখাবে আপনাকে, ব্যাস, মানে আপনার ইনস্টল প্রপারলি হয়ে গেছে, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে। লাইভ সার্ভার খুব হ্যান্ডি একটা এক্সটেনশন, এটা আপনি ইউজ করে পিএইচপি, তারপরে আপনাদের এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের কোড ডাইরেক্টলি ব্রাউজারে দেখতে পারবেন। এটা কি করে যদি আমি এখন বোঝাতে যাই একটুখানি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে জিনিসটা, বাট আমি বুঝিয়ে দিচ্ছি একটুখানির জন্য। এটা আমাদের কম্পিউটারে একটা ছোট্ট লোকাল সার্ভার সেট আপ করে, যার মাধ্যমে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের যে ওয়েবসাইট সেটাকে দেখতে পাই একটা, মানে একটা লোকাল ইউআরএল এর মধ্যে। সেটা কি হয় কিভাবে হয় সেটা আমি পরে বোঝাবো। এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, জাস্ট, আর কিচ্ছু না, ঠিক আছে। ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেছে আশা করি। এবার আসছি একটা ফোল্ডার ওপেন করার উপরে। আমি কি বলেছিলাম, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আপনাদের একটা ফোল্ডার ওপেন করা প্র্যাকটিস করতে হবে। তো কে কে এখানে প্র্যাকটিসটা করেছেন জানতে পারি? কে কে একটা ফোল্ডার ওপেন করা প্র্যাকটিসটা এখানে করেছেন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে? কে কে করেছেন চ্যাট বক্সে বলুন তো দেখি। সবাই করেছেন আশা করি, যাদের যাদের ইচ্ছা শেখার, ঠিক আছে। সবার করা উচিত এটা, যারা যারা করেননি তাদের জন্য আমি আছি, আমি অবশ্যই বোঝাবো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আবারও বলছি, এত কিছু লেখার জন্য। ওকে, তো এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের একটা ফোল্ডার ওপেন করতে হয় কোড করার জন্য। তো কি করে আমরা এটাকে ওপেন করি? সিম্পল, এখানে ওপরে দেখবেন ফাইল এডিট সিলেকশন বলে লেখা থাকবে, যেখানে আপনি ফাইল এডিট সিলেকশনের এই জিনিসগুলো দেখতে পারবেন। সেখান থেকে ফাইলে ক্লিক করবেন। উইন্ডোজে যারা আছেন তাদের এইখানে দেখাবে, ভেতরের সাইডে এই জায়গাটায়, ঠিক আছে। আমি যেহেতু ম্যাকে আছি আমার ওপরে এই জায়গাটায় দেখায়, এটা অ্যাপেলের একটা ফিচার, আমি জানি না কেন, বাট এটা উপরে দেখায় সব অ্যাপের জন্য। এখান থেকে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে ওপেন ফোল্ডার করব, ঠিক আছে। ওপেন ফোল্ডার করার পরে এবার আপনার সামনে একটা, যারা উইন্ডোজে আছেন তাদের জন্য একটা দিস পিসি বা আপনাদের যে মাই কম্পিউটার যেটা বলেন আপনারা, সেরকম একটা ফাইল বা ফোল্ডার চুজ করার অপশন আশা করি দিচ্ছে। সেখান থেকে চাইলে আপনারা একটা নতুন ফোল্ডার বানাতে পারেন। আমি ফোল্ডার বানাই একটা স্পেসিফিক ফোল্ডারের মধ্যে, সেটা হচ্ছে ডেভেলপার বলে। এর মধ্যে দেখবেন অনেকগুলো ফোল্ডার বানানো আছে। তো এখান থেকে আমি অলরেডি একটা ফোল্ডার বানিয়ে রেখেছিলাম ওয়েব ডেভেলপমেন্ট বলে,
আপনি চাইলে এর মধ্যে গিয়ে আর একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন। যেখানে খুশি আপনি একটা ফোল্ডার বানাবেন, বানিয়ে সেটাকে জাস্ট ওপেন করে নেবেন। আমি এখানে একটা নতুন ফোল্ডার বানাচ্ছি। ধরুন ফোল্ডারের নাম কি দেওয়া যায়, আজকে তারিখটা দিচ্ছি, আজকে হচ্ছে অগস্ট, কত আজকে 24 না, 24/2025। ঠিক আছে, ক্রিয়েট করব। ফোল্ডারটা এখানে ওপেন হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। যদি এটাকে ওপেন করি, এখানে অগস্ট 24/2025 বলে যে ফোল্ডারটা আমি বানালাম, সেই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন হয়ে গেছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে। ঠিক আছে, কি করব আবার বলছি, ফাইলে যাবেন, ওপেন ফোল্ডার করবেন, এখান থেকে যে ফোল্ডারটা আপনি বানালেন বা নতুন একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন। আমি এখানে পুরোনো ফোল্ডারটাই চুজ করছি, ওপেন করব, ওপেন হয়ে যাবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এইটুকু যাদের যাদের হয়ে গেছে, তাদের জন্য আজকে আমরা একটুখানি এইচটিএমএল এর কোড লিখবো। ঠিক আছে, আমরা এই ফোল্ডারের মধ্যে চাইলে একটা ফাইল বানাতে পারি। কি বলেছিলাম, এই ফোল্ডারের মধ্যে আমরা চাইলে একটা ফাইল বানাতে পারি। সেটা কিসের ফাইল হবে, আমরা কিসে কোড করছি, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আমরা কোড করছি, তার একটা ফাইল আমরা অ্যাকচুয়ালি বানিয়ে থাকি। ঠিক আছে, তো রিক্যাপের মধ্যে আমি এইচটিএমএল কি সেটা আমি বুঝিয়েছিলাম। মনে আছে এইচটিএমএল কি? মনে আছে কি কারোর? যদি না মনে থাকে আরেকবার ছোট্ট করে রিক্যাপ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে কোডের মধ্যে আমরা চলে যাবো। অবশ্যই রিক্যাপটা একবার শুনে নিন। এইচটিএমএল এর কোড আমরা শিখবো, অর্থাৎ HTML5 লেটেস্ট যে ভার্সন, সেই HTML5টা দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করবো বা আমরা বানাবো। তো এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা মূল ভাষা, বা এইচটিএমএল ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায় না, এটা আমি অনেকবার বলেছি। ঠিক আছে, এটি কি করে, এটির মধ্যে মানে এইচটিএমএল এর মধ্যে লেখা, ছবি, লিংক, এই সমস্ত জিনিসগুলো একসাথে জুড়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে বা একটা কাঠামো তৈরি করে। ঠিক আছে, এটা কবে বানানো হয়েছিল? এটা 1991 সালে টিম বার্নার্স লি দ্বারা বানানো হয়েছিল। 1991 সালে, বহুত পুরনো। তখন আমাদের HTML5 ছিল না, তখন ছিল HTML 1.0, বা বলতে পারেন তারও আগের যদি কোনো ভার্সন থাকে, একদম প্রথম লেভেলের ভার্সন যেটা, সেটা। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির মধ্যে দেখুন লেখা আছে HTML দা স্কেলিটন, অর্থাৎ HTML মানে হচ্ছে কঙ্কাল। ঠিক আছে, প্যান্ডেলের বাঁশের এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? ইয়েস অর নো, চ্যাট বক্সে একটু বলুন তো দেখি। প্যান্ডেলের বাঁশ একটা এক্সাম্পল দিয়েছিলাম, ছোট্ট একটা এক্সাম্পল। প্যান্ডেলের বাঁশ, অর্থাৎ প্যান্ডেল বানাতে গিয়ে যে বাঁশের দরকার হয়, সেটা কি ছিল, সেটা বলতেই কিন্তু আমরা HTML বুঝতে পেরেছিলাম। বুঝতে পারলাম? অর্থাৎ প্যান্ডেল তৈরি করতে, ক্লাস স্লো হচ্ছে আমি জানি, আস্তে আস্তে এগিয়ে যাবে, তখন ধরতে পারলে তখন আপনার কাছেই বেটার। তো বলছি যেটা, সেটা হচ্ছে প্যান্ডেলের বাঁশ যেমন দেখতে হয়, তো একটা প্যান্ডেল বানাতে গিয়ে যে বাঁশটা আপনি ইউজ করছেন, সেটা হচ্ছে HTML। এক কথায় ওয়েবসাইটের মধ্যে সেটা ইউজ করা হয়। সেটার মধ্যে কোনো ডিজাইন থাকে না, সেটা জাস্ট দেখতে একটা বেসিক ডকুমেন্টের মতো হয়, যেমন ওয়ার্ড ফাইল দেখেছেন, তারপরে আপনার ওয়ার্ড ফাইলই মেনলি, বা PDF ফাইল যেমন দেখেছেন সেরকম দেখতে হয়। সেটাকে সাজানো হয় CSS দিয়ে। তো সেগুলো পরে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এবার আসছি মেন জিনিসের উপরে, সেটা হচ্ছে HTML কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না। কারণ শর্টে বলবো, HTML কোনো লজিক বানায় না। HTML দিয়ে আমরা কোনো লজিক বিল্ড করি না। HTML হলো জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর ফুল ফর্ম কি বলেছিলাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, এর মধ্যে কোনো লজিক থাকে না, জাস্ট একটা স্ট্রাকচার বানানোর জন্য এটাকে ইউজ করি। সেই কারণে HTML কে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না। এবার আমরা একটু কোড লিখতে পারি। ঠিক আছে, আগের দিন বলেছিলাম যে কোড আমরা যেটা লিখেছি সেটাকে আমি এক্সপ্লেন করবো আস্তে আস্তে, যে প্রত্যেক লাইনে কি লেখা আছে। সেটাই আজকে আমরা করব। তো এক ক্লিকে কিভাবে কোড জেনারেট করতে হয়, সেটা একবার চলুন আপনাদের দেখাই। ঠিক আছে, যে ফোল্ডারটা আপনি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করেছেন, এখানে আপনাদের একটা নতুন ফাইল বানাতে হবে। কিসের ফাইল আমরা বানিয়েছিলাম? ঠিক আছে, আমি জিজ্ঞেস করে আপনাদের আর বিহ্বল করবো না। ফাইলটার নাম ছিল একটা কিছু .html বলে আমি লিখেছিলাম। তো .htmlটা কিন্তু খুব জরুরি, যদি আপনি HTML এ বা কোনো ল্যাঙ্গুয়েজে কোড লিখতে যান, তো .html নামটা দেওয়া খুব জরুরি। তো এখানে ফাইলটা বানাবো কি করে? এখানে দেখবেন ফোল্ডারের নাম যেখানে দেখা যাচ্ছে, তার পাশে 4টে আইকন আছে, নিউ ফাইল, নিউ ফোল্ডার, রিফ্রেশ, কোল্যাপস। ঠিক আছে, এখানে আমরা কি করব, নতুন একটা ফাইল বানাবো। তো নতুন ফাইল বানানোর জন্য কি ইউজ করব? প্রথমে যে আইকনটা দেখতে পাচ্ছেন নিউ ফাইল বলে, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন একটা ইনপুট বক্স চলে এসেছে, এই যে। এখানে আপনি চাইলে একটা কিছু লিখতে পারবেন। তো কি লিখবো আমরা? আমি নাম লিখেছিলাম index.html। ঠিক আছে, index.html। HTML কেন? কারণ আমরা HTML এ কোড করছি, তাই। এখানে HTML5, 4, 3, 2 এরকম কিছু লিখবেন না, জাস্ট HTML লিখবেন। ঠিক আছে, ইন্ডেক্স নামটাই কেন রাখা হচ্ছে সেটা পরবর্তীতে এক্সপ্লেন করবো, এখন নয়। এখানে চাইলে আপনি ইন্ডেক্সের জায়গায় নিজের নামটা দিয়েও একটা ফাইল বানাতে পারেন, তো কোনো প্রবলেম নেই সেখানে। বাট আমি index.html নামটা প্রেফার করি, এটার একটা স্পেশাল কারণ আছে, সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তো
তো index.html ফাইলটা বানানোর পরে এন্টার করবেন, ঠিক আছে? এন্টার করলে ফাইলটা এখানে তৈরি হয়ে যাবে, তার সাথে পাশে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে যেখানে আপনারা ফাইলটার মধ্যে, আমি একটু জুম ইন করছি, কিছু লিখতে পারবেন, যা খুশি লিখুন, টাইপ করে দেখুন টাইপ হচ্ছে কিনা। ঠিক আছে, কি করলাম, একটা ফাইল বানালাম, তার মধ্যে আমরা কিছু একটা লিখতে পারছি। তো এখানে আমি আগের দিন দেখিয়েছিলাম যে কি করে এক ক্লিকে বা একটা সিম্বল দিয়ে আমরা একটা এইচটিএমএল এর কোড জেনারেট করতে পারি। সিম্বলটা কি ছিল, কে বলতে পারবে আমাকে এখানে? সিম্বলটা কি ছিল যেটা দিয়ে আমরা একবারে একটা এইচটিএমএল এর কোড লিখতে পারছিলাম? সিম্বলটা কি ছিল? সিম্বল বা ক্যারেক্টারটা কি ছিল? ইয়েস, এক্সক্লেমেশন মার্ক বা আমাদের বিস্ময়বোধক চিহ্ন। এখানে যদি আমি একটা বিস্ময়বোধক চিহ্ন লিখি, ঠিক আছে, লেখার পরে যদি এন্টার করি, দেখবেন হঠাৎ করে একটা কোড চলে এসেছে এখানে। কি বললাম? যদি এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন লিখি, লিখে দেখবেন ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সাজেশন দিচ্ছে। এই সাজেশনটাকে বলা হয় এমএট এব্রিভিয়েশন। মনে রাখার দরকার নেই, এটাকে বুঝবেন একটা এইচটিএমএল এর কোড জেনারেশন করার জন্য এটাকে আমরা ইউজ করি। ঠিক আছে, একটা এরকম এক্সক্লেমেশন মার্ক লিখবো বা বিস্ময়বোধক চিহ্ন আমি বানাবো, বানানোর পরে যদি এন্টার করি দেখবেন একটা এইচটিএমএল এর কোড এখানে চলে আসবে। বুঝতে পারলাম? এটার মধ্যে এই কোডটার কাজ কি? ঠিক আছে, এই কোডটা আমাদের কি প্রত্যেকবার লিখতে হবে স্যার? ইয়েস। কখন লিখতে হবে স্যার? যখন আপনি একটা নতুন ওয়েবসাইট বানাতে বসবেন, এটা আপনার লাগবেই লাগবে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে আপনি বলতে পারেন এইচটিএমএল এর একটা স্টার্টিং টেমপ্লেট বা স্টার্টার টেমপ্লেট। এটা আপনাকে লিখে তারপরে আপনি ওয়েবসাইটটাকে এখান থেকে বানানো শুরু করবেন। বুঝতে পারলাম? তো এখানে কি কি আছে এটা একটু এক্সপ্লেন করি। ঠিক আছে, এখানে এই পুরোটার মধ্যে কি কি আছে, ঠিক আছে, চলুন একটু একটু করে এক্সপ্লেন করা শুরু করি। তো যদি আপনি লাইভ সার্ভার এক্সটেনশনটা ডাউনলোড করে নিয়ে থাকেন, তাহলে এবার আপনি এই ওয়েবসাইটের আউটপুটটা এবার দেখতে পারবেন। কি করে দেখবেন? কি করে দেখবেন? সিম্পলি এই যে কোডটা আপনি লিখলেন, যেখানে হোক একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আপনার কাছে এরকম একটা মেনু ওপেন হয়ে যাবে, এটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা মেনু। এখান থেকে নিচে দেখবেন ওপেন উইথ লাইভ সার্ভার বলে কিছু একটা লেখা আছে। যারা লাইভ সার্ভারটাকে ডাউনলোড করে নিয়েছেন, এক্সটেনশনটা ডাউনলোড বা ইনস্টল করে নিয়েছেন, তাদের এটা দেখাবেই দেখাবে। ঠিক আছে, কি করব, রাইট ক্লিক করব কোডের উপরে এসে, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব, দেখবেন ক্লিক করার সাথে একটা কিছু হবে। এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কি হয় আপনি একটু দেখবেন। ঠিক আছে, কি হয়? ক্লিক করেছেন কে কে? এখানে ক্লিক করার পরে কি হয়েছে কেউ বলতে পারবো আমাকে এখানে? এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলে কি হলো কেউ আমাকে বলতে পারবে এখানে? এনিওয়ান? চ্যাট বক্সে লিখুন একটুখানি। নিউ ট্যাব ওপেন হয়েছে, ইয়েস, পেজ ওপেন হয়, হয়েছে সবার। যারা যারা ওপেন উইথ লাইভ সার্ভার করবেন তাদের ওটা ওপেন হবেই হবে। হয়েছে আশা করি, খুব ভালো, এটাই দরকার ছিল। তো এটা আমার ওপেন হয়ে গেছে, দেখুন এই যে আমার অন্য একটা মনিটরে এটা ওপেন হয়েছে। এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। ইয়েস স্যার, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, একটা ফাঁকা ক্যানভাস। ঠিক আছে, এখানে আপনি আর্টিস্ট হয়ে যা খুশি করুন, একটা ওয়েবসাইট যেমন খুশি বানাতে পারবেন। এটা হচ্ছে একটা ফাঁকা ক্যানভাস, কেন বলছি, কারণ এর মধ্যে কোনো কোড বা কোনো আউটপুট আপনি দেখতে পারবেন না, কিন্তু এটাই হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। বুঝতে পারলাম, এটাই একটা ওয়েবসাইট যেখানে আপনি এবার এটাকে এক্সটেন্ড করে আরো নতুন নতুন জিনিসপত্র বানাতে পারবেন। তো যার কোয়েশ্চেন ছিল স্যার ক্লাস আর কোড একসাথে কি করে দেখবো, এখানে ক্লিক করবেন, ট্যাবের উপরে বা ব্রাউজারের উপরে ক্লিক করে এটাকে স্ন্যাপ করে নেবেন এইভাবে। ঠিক আছে, এটা ভিজুয়াল স্টুডিও কোড সব অ্যাপেই কাজ করে, যারা উইন্ডোজে আছেন তারাও করতে পারবেন। এটাকে টেনে নিয়ে গিয়ে রাইট সাইডে নিয়ে যাবেন, দেখবেন একটা আউটলাইন দেখাবে স্ক্রিনে, ছেড়ে দেবেন, এটা অটোমেটিক্যালি রাইট সাইডে স্ন্যাপ হয়ে যাবে, বা যে সাইডে আপনি করছেন সেখানে স্ন্যাপ হয়ে যাবে। তো এখানে আমার কোড, এখানে আমার আউটপুট। বুঝতে পারলাম? তো এখানে আপনি এবার জিজ্ঞেস করবেন স্যার আমরা এত কোড তো লিখলাম, লেখার পরে এখানে আমাদের কোনো আউটপুট কেন নেই, আমরা কিছু দেখতে কেন পাচ্ছি না, আমাদের তো ফাঁকা স্ক্রিন, এখানে কিছুই নেই, তাহলে কি এত কিছু লেখার কোনো মানে হয় না? অবশ্যই মানে আছে। কি মানে আছে এবার বোঝাই। তো প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ট্যাগ। ঠিক আছে, আমি একে একে এক্সপ্লেন করি, বেটার হবে তাহলে। আপনি যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সামনে একটা কমন ফ্যাক্টর নোটিস করুন। প্রত্যেকটা লেখার সামনে একটা করে লেস দ্যান চিহ্ন আর শেষে একটা গ্রেটার দ্যান চিহ্ন রয়েছে। লেস দ্যান গ্রেটার দ্যান সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো চ্যাট বক্সে লিখুন একটুখানি। লেস দ্যান আর গ্রেটার দ্যান চিহ্ন সবার কাছে ক্লিয়ার আছে? বা কোডের ভাষায় এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট। বলতে বললাম, এটাকে বলা হয় একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা
একটা গ্রেটার দ্যান অর লেস দ্যান চিহ্ন, যা খুশি বলতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এই যে আমাদের যে ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে অ্যাকচুয়ালি যে লেস দ্যান, তার মাঝখানে কিছু একটা লেখা আছে, তারপরে একটা গ্রেটার দ্যান চিহ্ন আছে, এই পুরোটাকে আমরা বলে থাকি একটা ট্যাগ, TAG, ট্যাগ। বলতে পারলাম, এটা হচ্ছে একটা ট্যাগ। ট্যাগ কেন বলা হয়? কারণ এই ট্যাগ দিয়েই আপনাদের একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি তৈরি হয়। একটা এইচটিএমএল এর মধ্যে এরকম অনেক ট্যাগ আছে যেগুলো দিয়ে একটা ওয়েবসাইটের আপনি স্ট্রাকচার বানাতে পারবেন। তো প্রথম ট্যাগ যেটা আমাদের চিনতে হয় সেটা হচ্ছে একটা ডক টাইপ এইচটিএমএল ট্যাগ। বলতে পারলাম কি এটা? এটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল একটা ট্যাগ। ট্যাগের কাজ কি? তো এখানে যে ডক টাইপ লেখাটা আছে, ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। কি বলছি? ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ এটাকে কেন বলা হয়? কারণ এইচটিএমএল কে অ্যাকচুয়ালি বলা হয় একটা ডকুমেন্ট, শুধু লেখা যার মধ্যে থাকে। আপনারা অনেক রকম ডকুমেন্টের ফাইল দেখেছেন, টিএক্সটি ফাইল, পিডিএফ ফাইল, তারপরে হচ্ছে ডক্স ফাইল, মানে মাইক্রোসফট ওয়ার্ডে যে ডক ফাইল হয় সেগুলো। সেরকমই এইচটিএমএল হচ্ছে একটা ডকুমেন্ট ফাইল, অর্থাৎ এর মধ্যে লেখা, ছবি, লিঙ্ক, এই সমস্ত যাবতীয় জিনিসপত্রই থাকে, সেই কারণে এটাকে একটা ডকুমেন্ট বলা হয়, ডকুমেন্ট। এখানে ডক টাইপ, এই যে ট্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, ডক টাইপ বা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, এটা কার জন্য বানানো হয়েছে? এটা কি আমাদের জন্য বানানো হয়েছে? নো স্যার। এটা কার জন্য বানানো হয়েছে? এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে আমাদের ব্রাউজারের জন্য। আপনারা যে ব্রাউজারটা ইউজ করছেন, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই ডক টাইপ এইচটিএমএলটা আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকতে বাধ্য। ঠিক আছে, এটা কেন থাকে সেটার একটাই কারণ, ব্রাউজার যাতে বুঝতে পারে যে এইচটিএমএল এর কততম ভার্সন আমরা ইউজ করছি। কি বললাম? ব্রাউজার যাতে বুঝতে পারে আমরা এইচটিএমএল এর কততম ভার্সন আমরা ইউজ করছি। তো আমি কি বলেছিলাম, এইচটিএমএল এর কততম ভার্সন আমরা এখানে ইউজ করছি? কে বলতে পারবে? এখানেই লেখা আছে কোথাও একটা, কততম ভার্সন আমরা ইউজ করছি। ইয়েস, 5। আমরা ইউজ করছি এইচটিএমএল এর 5th ভার্সন বা লেটেস্ট ভার্সন। ঠিক আছে, এখানেই দেখবেন লেখা ছিল কোথাও একটা এইচটিএমএল 5। তো এখানে তাহলে বলবেন স্যার আপনি এখানে এইচটিএমএল শুধু কেন লিখেছেন, এইচটিএমএল 5 কেন লেখেননি? তার কারণ একটাই, সেটা হচ্ছে ব্রাউজার, আমাদের যে ব্রাউজারটা আমি বলেছিলাম চিনে রাখুন আগের থেকে, সেই ব্রাউজারটা সব সময় জানে যদি আমি শুধু এইচটিএমএল লিখি, তো এর কাছে সেই আপডেটেড তথ্য সবসময় থাকে, যেখান থেকে সে বুঝতে পারে যে আমাদের এইচটিএমএল 5 এরই ভার্সনটা ইউজ করতে হবে, বা লেটেস্ট স্ট্যান্ডার্ড ভার্সন যেটা, সেটাই আমাদের ইউজ করতে হবে। সেটা প্রত্যেক ব্রাউজারের কাছে এই পাওয়ারটা থাকে যে যদি আপনি ডক টাইপ এইচটিএমএল শুধু লিখে রাখেন, এই শুধু এইচটিএমএল লেখাটা মানে হচ্ছে ব্রাউজার অটোমেটিক্যালি বুঝে যাবে তার কততম ভার্সন তাকে ইউজ করতে হবে। তো ব্রাউজারের কাছে এখন তথ্য আছে তাকে এইচটিএমএল 5টা ইউজ করতে হবে, কারণ এইচটিএমএল 5 হচ্ছে আমাদের লেটেস্ট স্ট্যান্ডার্ড ভার্সন। এটা প্রত্যেক ব্রাউজার জানে। সেই কারণে এখানে যদি শুধু এইচটিএমএল লিখে রাখেন, তো এইচটিএমএল 5ই আপনি ইউজ করছেন, এখানে আপনাকে ভার্সন স্পেসিফাই করার দরকার পড়ে না। বলতে পারলাম? যদি বিশ্বাস না হয় আপনি গিয়ে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন। আমি এখানে google.com-ই ওপেন করছি। ঠিক আছে, সবার চেনা পরিচিত একটা ওয়েবসাইট। google.com-এ গিয়ে আমি শিখিয়েছিলাম প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, ইন্সপেক্টে গেলে এখানে দেখবেন ডক টাইপ এইচটিএমএলটা সবার উপরে লেখা আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকতে বাধ্য, ডক টাইপ এইচটিএমএল। তো গুগলের যে ওয়েবসাইট যে বানিয়েছে সেও এই জিনিসটা রেখে দিয়েছে, কারণ যে ব্রাউজার এটাকে দেখবে, অর্থাৎ ইউজার অনেক রকম ব্রাউজার এটাকে দেখতে পারে, সেটা ক্রোম হতে পারে, সাফারি হতে পারে, ফায়ারফক্স হতে পারে, সে ব্রাউজারের কাছে যেন তথ্যটা থাকে যে আমার কত নাম্বার ভার্সন শো করতে হবে এখানে। তো সেখানে সে যেন সবসময় লেটেস্ট তথ্যটাই যেন পায়, সেই কারণে ডক টাইপ এইচটিএমএলটা এখানে সবসময় রেখে দেওয়া হয়। বুঝতে পারলাম? ডক টাইপ এইচটিএমএল এর মানে এখন আপনারা জানেন ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। বুঝতে পারলাম? এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলে দিই, যদি আপনি এইচটিএমএল এর পুরনো ভার্সন ইউজ করতে চান, তাহলে আপনাকে স্পেসিফিক্যালি মেনশন করতে হবে যে এইচটিএমএল এর আমি 4 ইউজ করতে চাই বা 3 ইউজ করতে চাই, যেটা মোস্ট অফ দ্য কেসেসে কেউ করে না, কারণ সবাই লেটেস্ট জিনিসই ইউজ করতে চায়। তো এইচটিএমএল 5 আপনাকে মেনশন করা লাগে না, অটোমেটিক্যালি সেটা নিয়ে নেয়। বুঝতে পারলাম? এটাই ছিল ডক টাইপ। নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের ট্যাগ আছে আই গেস এইচটিএমএল ট্যাগ। খুব ইন্টারেস্টিং হবে জিনিসটা, ভালো করে দেখবেন।
তো এইচটিএমএল ট্যাগ, এই যে দেখুন এটাও একটা ট্যাগ, এখানে এইচটিএমএল লেখা আছে, তার মধ্যে কিছু একটা লেখা আছে। তারপরে এই স্ক্রিনের মধ্যে এইচটিএমএল ট্যাগ কটা আছে, কেউ আমাকে দেখে কি গুনে বলতে পারবে? এইচটিএমএল ট্যাগ এখানে কটা আছে স্ক্রিনে? দুটো আছে। কেন আছে এক্সপ্লেন করি, ঠিক আছে? এখানে এইচটিএমএল ট্যাগ দুটো কেন আছে? এটাকে বলা হয় একটা স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় একটা এন্ডিং ট্যাগ। দেখুন এখানে একটা এইচটিএমএল ট্যাগ আছে, এখানে আর একটা এইচটিএমএল ট্যাগ আছে। তো এটাকে ভাবুন একটা মানে আমাদের ব্র্যাকেটের মতো। আপনারা অঙ্কে ছোটবেলায় ব্র্যাকেট ইউজ করেছেন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো এটাকে ভাবুন একটা ব্র্যাকেটের মতো। অর্থাৎ ব্র্যাকেটেরও যেমন একটা স্টার্টিং ব্র্যাকেট, একটা এন্ডিং ব্র্যাকেট থাকে, সেরকমই একটা ট্যাগেরও কিছু কিছু ট্যাগ বাদ আছে, তার মধ্যে অবশ্যই কিছু কিছু ট্যাগের স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ থাকে। কেন থাকে? যাতে তার মধ্যে আমরা কিছু লিখতে পারি, ঠিক আছে? এখানে যেমন এইচটিএমএল ট্যাগের মধ্যে দেখবেন, আমি এখানে লিখে রাখছি একটা ট্যাগ এরকম দেখতে, ঠিক আছে? তার পরবর্তী ট্যাগটা কিছুটা এরকম দেখতে। এর মধ্যে দেখবেন আরো অনেক কিছু লেখা আছে, যেমন এর মধ্যে আরো কিছু ছিল, ডট 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 দিয়ে রাখছি আমি, বুঝতে পারলাম? তো এখানে এই যে প্রথম এইচটিএমএল ট্যাগটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে কি বলা হয় এখন আপনি জানেন? এটাকে বলা হয় একটা স্টার্টিং ট্যাগ বা স্টার্টিং ব্র্যাকেট, যেমন আপনারা ভাবেন সেই জিনিসটাকেই ইমাজিন করুন। একটা স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ, ঠিক আছে? এবার এইচটিএমএল ট্যাগটা কেন আমরা ইউজ করি সেটা বলে দিই। এইচটিএমএল ট্যাগকে অ্যাকচুয়ালি বলা হয় রুট অফ দ্য এইচটিএমএল। রুট অফ দ্য এইচটিএমএল মানে এখান থেকে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার শুরু হয়। এই যে আগে যে ট্যাগটা আমরা পড়লাম ডক টাইপ এইচটিএমএল, এটার সাথে এইচটিএমএল এর স্ট্রাকচারের কোনো সম্পর্ক নেই। কিন্তু এইচটিএমএল ট্যাগ থেকে অ্যাকচুয়ালি একটা এইচটিএমএল এর ওয়েবসাইটের শুরু হয়, যেখান থেকে এইচটিএমএল এর স্ট্রাকচারটা লেখা আপনি শুরু করেন। সেই কারণে এইচটিএমএল ট্যাগকে বলা হয় অ্যাকচুয়ালি রুট অফ দ্য এইচটিএমএল। এখানে লিখে রাখছি আমি, এটাকে কি বলা হয়? রুট অফ দ্য এইচটিএমএল ডকুমেন্টই লিখে রাখছি আমি, রুট অফ দি এইচটিএমএল ডকুমেন্ট। কারণ এখান থেকে এইচটিএমএল এর স্ট্রাকচার শুরু হয়। ক্লিয়ার? তো এইচটিএমএল এর স্ট্রাকচার যখন শুরু হয়, এর মধ্যে দেখবেন আরো কিছু তথ্য আছে। কি কি? এইচটিএমএল ট্যাগের মধ্যে ল্যাং, এলএএনজি, ল্যাং, ল্যাং মানে লাথি মারা নয় স্যার। ল্যাং এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ। ল্যাং ইকুয়াল টু ইএন, ঠিক আছে? এই যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন একটা ট্যাগের মধ্যে, এগুলোকে বলা হয়, কি বলা হয় পরে বলবো, বাট নামটা শুনে রাখুন, এটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। কেন ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, পরবর্তীতে জানতে পারবেন। এখানে যে ল্যাং ইকুয়াল টু ইএন লেখা আছে, এটার কাজ একটু বলে দিই। আপনি যে ওয়েবসাইটটা দেখছেন, ঠিক আছে, এখানে যে ওয়েবসাইটটা আপনি লাইভ সার্ভারে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার মধ্যে বাই ডিফল্ট ব্রাউজার জানতে পারছে বাই ডিফল্ট ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশেই যেন থাকে। সেই কারণে এখানে লেখা আছে ল্যাং ইকুয়াল টু ইএন, অর্থাৎ ইংলিশ। ইএন শর্টে কি বলা হয়, মানে ফুল ফর্মে কি বলা হয়? ইংলিশ। এখানে ল্যাং ইকুয়াল টু ইএন মানে হচ্ছে ব্রাউজার বুঝতে পারবে এই ওয়েবসাইটটা প্রথম থেকেই ইংলিশেই রয়েছে। তো আমি এখানে কিছু একটা লিখে রাখছি, ঠিক আছে? সবাই এখানে বডি ট্যাগ নোটিস করতে পারছেন? এখানে দেখুন নিচে দুটো বডি ট্যাগ রয়েছে, একটা স্টার্টিং বডি ট্যাগ, একটা এন্ডিং বডি ট্যাগ। এই বডি ট্যাগের মধ্যে কি আপনি ধরুন ইংলিশে কিছু লিখছেন, হাই, হাউ আর ইউ। আমি আর একটা জিনিস লিখে রাখছি, গুড ইভিনিং, ঠিক আছে? সেভ করবো, দেখবেন এখানে আমার ওয়েবসাইটের মধ্যে ডেটাটা দেখাবে। বডি ট্যাগের মধ্যে আপনি একটা কিছু লিখুন, ইংলিশেই লিখুন, হাই, হাউ আর ইউ, গুড ইভিনিং। এবার এই যে ল্যাং ইকুয়াল টু ইএন লেখা আছে, এই ল্যাং ইকুয়াল টু ইএনটাকে, যে শুধু ইএন রয়েছে দুটো কোটেশনের মধ্যে, এই ইএনটাকে চেঞ্জ করে করে দিন বিএন, ঠিক আছে? বিএন কেন করব দেখতে পারবেন। যদি আমি শুধু বিএন করি, সেভ করব, ওয়েবসাইটের বা আমাদের এইখানে কি কোনো চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? আমি এখানে ইএন থেকে বিএন করলাম, এখানে এই ব্রাউজারের মধ্যে কোনো চেঞ্জ আসলো? রিলোড করব, এখানে দেখুন একটা নতুন ছোট্ট একটা উইন্ডো ওপেন হয়েছে। কি উইন্ডো ওপেন হয়েছে? এখানে বিএন মানে হচ্ছে বেঙ্গলি বা বাংলা। যদি আমি এখানে এটাকে ল্যাং ইকুয়াল টু বিএন করে রাখি, ব্রাউজার আমার প্রথম থেকে ভাবছে এই ওয়েবসাইটটা বাংলাতে রয়েছে, সেই কারণে এখানে ট্রান্সলেট করার অপশন দিচ্ছে আমাকে। ট্রান্সলেটার একটা ওয়েবসাইটকে ট্রান্সলেট করে, যে যারা ক্রোমিয়াম ব্রাউজারের মধ্যে আছেন, যেমন ব্রেভ, গুগল,
গুগল ক্রোম, তারপরে মাইক্রোসফট এজ, তারা এই জিনিসটা দেখতে পারবেন। এখানে বাংলা আর ইংলিশের দুটো অপশন আছে। যদি আমি এখানে কিছু একটা চেঞ্জ করি, দেখুন মজার ব্যাপার, আমি এখানে বাংলায় কিছু একটা লিখবো, ঠিক আছে, আমি ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজটাকে বিএন করে দিয়েছি, অর্থাৎ বাংলায় করে দিয়েছি। অর্থাৎ ব্রাউজার আমার বুঝতে পারছে ওয়েবসাইটটা সবসময় বাংলাতেই ট্রান্সলেট করতে হবে বা বাংলাতেই দেখাতে হবে। তো এখানে যদি আমি বাংলাতে কিছু লিখি, ধরুন আমি এখানে কি লিখবো বাংলাতে, আহ, আমি ভালো আছি, আপনি কেমন, সরি, কেমন, আরে কেমন, বি কেন টাইপ হচ্ছে, কেমন আছেন, ঠিক আছে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। যদি এটাকে সেভ করি, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ এখনো বিএনই আছে, অর্থাৎ বাংলাতেই আছে। যদি আমি এখানে বাংলা থেকে এটা ইংলিশ করি, রিলোড করবো, আবার এই ট্যাবটা আসবে, এখানে যদি বাংলায় রয়েছে, আমি যদি ইংলিশে ক্লিক করি, কি হতে পারে, ক্লিক করি, একটু ওয়েট করা যাক, ডান, আপনার বাংলা ওয়েবসাইট অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছে। বলতে পারলাম, ল্যাং ইকুয়াল টু ইএন থেকে বিএন করে দেবেন। এরকম অনেক ল্যাঙ্গুয়েজের শর্ট হয়, শর্ট ফর্ম যাকে বলে। এটা আমরা কেন করলাম, যদি আপনার ওয়েবসাইটটা বাংলায় থাকে, সেই ওয়েবসাইটটা যদি কোনো অন্য দেশে দেখা হয় বা অন্য কোনো দেশে যেখানে আমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, ধরুন ইংলিশ, তো তারা যেন ওয়েবসাইটটাকে বাই ডিফল্ট ট্রান্সলেট করে নিতে পারে। তো এটা হচ্ছে আমাদের ল্যাং অ্যাট্রিবিউটের কাজ। যদি এটাকে আপনি ইএন রেখে দিতেন, ইন্ডিয়াতে যেহেতু প্রত্যেক ওয়েবসাইটে ইংলিশেই তৈরি হয়, সেই কারণে ইএন রাখলে এখানে ট্রান্সলেট করার অপশন দেয় না। যদি আমি এটাকে আবার ইএন করে দিই, সেভ করব, এখানে আমার কোনো ট্রান্সলেট করার অপশন দেবে না। রিলোড করব, কোনো ট্রান্সলেট করার অপশন নেই, আর সেই জিনিসটা আসবে না। কিন্তু ওয়েবসাইটটা কিসে আছে, ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, ওয়েবসাইটটা কিন্তু বাংলাতে রয়েছে। তো যদি কোনো আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা হতে পারে ইউনাইটেড কিংডম বা ইউকে, ইংল্যান্ড, এই সব জায়গায় গিয়ে যদি ওয়েবসাইটটা দেখে, তারা তো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে তাদের আবার কপি করে পেস্ট করতে হবে। তার থেকে বেটার নয় কি যে তাদের ব্রাউজার যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে, সেখানে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে ওটা। তার জন্য কি করব, জাস্ট আপনি যখন ওয়েবসাইটটা বানাচ্ছেন, যে ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা আছে, সেই ল্যাঙ্গুয়েজের শর্ট কোড এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। তো ল্যাং ইকুয়াল টু আমার ওয়েবসাইটটা রয়েছে বাংলাতে, আমি বিএন করে দেবো, সেভ করব। এবার আমার ট্রান্সলেট করার অপশন দিচ্ছে, আবার ইংলিশে ক্লিক করব, আমার ওয়েবসাইট অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট করে দেবে। জানতেন এটা কেউ? অনেকে হয়তো জানতেন, বাট যারা জানতেন না তাদের জন্য নতুন একটা তথ্য বলতে পেরেছি। জানতেন এটা? সরি, একসাথে কয়েকটা সেভ কিভাবে করছেন, কন্ট্রোল এস, বলতে পারলাম। ট্রান্সলেট করতে দিচ্ছে না, কোনো কোনো ব্রাউজারে হয়তো নাও দিতে পারে। ব্রাউজারটা আপডেট আছে কিনা সেটা দেখবেন একবার, ঠিক আছে। তো ল্যাং ইকুয়াল টু ইএন বিএন, এটা আমাদের এই জন্য কাজে লাগে। আর এইচটিএমএল ট্যাগটা সেটা হ্যান্ডেল করে যে কোন ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটটা ট্রান্সলেট করতে হবে, বা কোন ল্যাঙ্গুয়েজে এটা রয়েছে সেটা আমাদের এখানে স্পেসিফাই করতে হয়। যদি এই ওয়েবসাইটটা, যেটা বাংলাতে ছিল আমাদের, যদি এই ওয়েবসাইটটা জাপানে দেখা হয়, তাহলে কি হবে? যদি জাপানে দেখা হয়, তাহলে এখানে অপশন দেবে যে বাংলা থেকে জাপানিজ ট্রান্সলেশন করার। তো তারা সেখানে নিজেদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সলেট করে দেখতে পারবে, সে যত বড় ওয়েবসাইটই হোক না কেন। এটা কে করছে, এই ট্রান্সলেশনটা কে করছে? এটা করছে আমাদের গুগল, বা গুগলের ট্রান্সলেটার যে আছে, প্রত্যেক গুগল বেসড ব্রাউজারে এটা থাকে। তো এটা আপনার কিভাবে ইউজ করতে হয় এখন আপনি জানেন। বুঝতে পারলাম, এম আই ক্লিয়ার আর নট? বুঝতে পেরেছি, ক্লিয়ার, ইয়েস স্যার, ওকে। তাহলে মুভ অন করা যাক, ঠিক আছে, আর একটু এগিয়ে যাই। তো এইচটিএমএল ট্যাগের মধ্যে আপনি আরো কিছু ট্যাগ নোটিস করুন। এই যে এইচটিএমএল ট্যাগ আপনি দেখতে পাচ্ছেন, এইচটিএমএল ট্যাগের মধ্যে কিন্তু আরো কিছু ট্যাগ রয়েছে, এই কটা, একটা হেড ট্যাগ, একটা বডি ট্যাগ। তো হেড ট্যাগটা কেন ইউজ করি আমরা? হেড মানে কি, বাংলায় যদি এটাকে ভাবেন, হেড মানে কি, হেড মানে হচ্ছে মাথা। তো আপনার মাথায় কি কি থাকতে পারে? আপনি কিছু ভেবে রাখছেন, আপনি যে জিনিসটা ভেবে কিছু করছেন, আপনার সম্পর্কে আপনি নিজে যে তথ্যটা আপনি রেখেছেন, যে আমি 6 ফুট লম্বা, আমি এতটা মোটা, আমার ওয়েট এত, এই মাথায় যে জিনিসগুলো মেমোরাইজ করে রাখছেন, অ্যাকচুয়ালি এইচটিএমএল এর হেড ট্যাগটাও কিছু তথ্য
মেমোরাইজ করে রাখার জন্য ইউজ করা হয়। এই কারণে এটাকে একটা হেড ট্যাগ বলা হয়। তো হেড ট্যাগের মধ্যে আমাদের আরো কিছু ট্যাগ আছে, ভালো করে দেখুন। হেড ট্যাগের মধ্যে একটা মেটা বলে ট্যাগ রয়েছে, মেটা, META, মেটা। এটা কি ফেসবুকের মেটা স্যার? না স্যার। মেটা ট্যাগের কাজ কি, বা মেটা বলতে কি বোঝানো হয়, সেটা একটুখানি এক্সপ্লেন করি। আপনারা রিয়েল লাইফে বা নিজেদের জীবনে অনেক ছবি তোলেন, তাই তো? আপনারা কারোর না কারোর ছবি তুলেছেন, হয়তো নেচারের ছবি, বা কোনো একটা মানুষের ছবি, কোনো একটা গাড়ির ছবি, কোনো একটা ধরুন বাইকের ছবি, যে কোনো একটা ছবি। ছবি অ্যাকচুয়ালি কি? ছবি অ্যাকচুয়ালি কি? কেউ বলতে পারবে আমাকে ছবি কি? বা আমাদের ইমেজ যাকে বলা হয় সেটা কি? শর্ট অ্যান্সারটা বলবেন। ছবি কি বা ইমেজ বলতে কি বোঝানো হয়? জেপিজি তো স্যার ওটা এক্সটেনশন হয়ে গেল। মিডিয়া, ঠিক আছে, মিডিয়া। বাস, আমাদের পিক্সেল একজন বলছেন স্যার, ওকে। যাই হোক, অনেকে বলছেন মিডিয়া, অনেকে বলছেন স্থিতি, মানে কি স্যার আমি জানি না, যাই হোক। এখানে মিডিয়া, ছবি, একজন বললেন মিডিয়া, কিন্তু আমি যদি বলি ছবি হচ্ছে এক ধরনের ডেটা। ছবি কি? ছবি হচ্ছে এক ধরনের ডেটা, মানে সেই ছবির মধ্যে অনেক তথ্য লুকিয়ে থাকে। ছবিটা কিসের ছবি, ছবিটা কোথায় তোলা হয়েছে, ছবি কি অ্যাকচুয়ালি একটা ডেটা, কিছু তথ্য থাকে তার মধ্যে, সেই কারণে তাকে একটা ডেটা আপনারা বলতে পারবেন, ডেটা, DATA, ডেটা। তো ছবি যারা তোলেন তারা কি কখনো দেখেছেন ছবির সাইজ কত হয়, বা ছবি কত পিক্সেলের হয়? কেউ কি দেখেছেন জিনিসটা? একটা ছবির সাইজ কত হয় দেখেছেন সবাই? দেখেছেন আশা করি। ছবি, ছবি একটা ডেটা, তাই তো? ছবির কত সাইজ, কত রেজলিউশন, কত পিক্সেলের ছবি, সেইগুলো বলতে পারলাম। তো সেটা কি স্যার, বোঝাই এবার। ছবি যেটা আমি বলছি সেটাকে কি বললাম, একটা ডেটা। এটাকে আমি লিখে রাখছি ধরুন ইমেজ, ঠিক আছে? ইমেজ আমাদের কি, ইমেজ হচ্ছে একটা ডেটা। এবার ডেটা, ইমেজ, আমাদের ইমেজের মধ্যে কিন্তু আরো ডেটা থাকে, যেটা কি বললাম, ইমেজের রেজলিউশন, রেজোলিউশন, অর্থাৎ ছবিটা কত পিক্সেল বাই কত পিক্সেল, দেখাবো একটু পরে যদিও। ধরুন 400 পিক্সেল বাই 400 পিক্সেলের একটা ছবি, ছবির সাইজ কত, ঠিক আছে? ছবির সাইজ কত হতে পারে, ধরুন 2 KB, মানে 2 কিলোবাইটস, ঠিক আছে? তারপরে আর কি হতে পারে, ছবিটা কোথায় তোলা হয়েছে, লোকেশন অফ দ্য পিকচার, এটা ছবির মধ্যে থাকে। আর কি থাকতে পারে, ছবিটা কোন ফোন দিয়ে তোলা হয়েছে, যে ফোন ডেটা বা ক্যামেরা ডেটা, এগুলো তাহলে কি? এখানে যে মেটা জিনিসটা ইউজ করা হয়েছে, এটার পুরো নাম হচ্ছে মেটা ডেটা। এটার পুরো নাম কি? এটার পুরো নাম হচ্ছে মেটা ডেটা। মেটা ডেটা কি? মেটা ডেটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা। কনফিউজিং লাগতে পারে, ভালো করে বুঝবেন। মেটা ডেটা কি? মেটা ডেটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, মানে ডেটার ডেটা। এই জিনিসটা কেমন হতে পারে সেটা এই এক্সাম্পলটা দিয়ে বুঝুন। একটা ছবি যেটা অলরেডি একটা ডেটা, তার মধ্যে আরো কিছু ডেটা লুকিয়ে থাকে, যেমন তার রেজলিউশন, যেমন তার সাইজ, যেমন সেটা কোথায় তোলা হয়েছে, যেমন তার ক্যামেরার যে ডেটা। তো এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডেটার ডেটা বা একটা মেটা ডেটা। এটা আপনি কোথায় দেখতে পারবেন? আমি আপনাদের এখনই দেখাচ্ছি মেটা ডেটা কেমন দেখতে। আমি ফাইন্ডারে যাব, ধরুন এখান থেকে কোনো একটা ছবি আমি ওপেন করছি, ধরুন এই ছবিটা। যদি এটাকে আমি গেট ইনফোতে ক্লিক করি, ম্যাকে গেট ইনফো, উইন্ডোজে কি আছে আমার খেয়াল নেই, বাট আপনারা চেক করে দেখতে পারেন, ওখানে থাকবে। যদি গেট ইনফোতে ক্লিক করি, আমার এখানে একটা নতুন ট্যাব ওপেন হবে, এই যে। জুম ইন আই গেস করা যাবে না, যাই হোক আমি তাও দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন ছবির সম্পর্কে অনেক ডেটা রয়েছে, কাইন্ড, PNG ইমেজ, সাইজ, কোথায় রয়েছে আমাদের ইমেজটা, কবে তৈরি করা হয়েছে, মানে কবে, মানে এটাকে তোলা হয়েছে, তারপরে কোথা থেকে এটাকে ডাউনলোড করা হয়েছে, কবে এটাকে লাস্ট ওপেন করা হয়েছে, ডাইমেনশন কি, মানে কত রেজলিউশনের ছবি, কালার স্পেস কি, কালার প্রোফাইল কি, ব্লা ব্লা ব্লা, হাবিজাবি অনেক তথ্য। তো এটাই হচ্ছে একটা মেটা ডেটা। অর্থাৎ ছবি অলরেডি একটা ডেটা, তারও কিছু ডেটা তার মধ্যে থাকে, সেগুলোকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি মেটা ডেটা। এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেটা ডেটার মধ্যে পড়ে।
ডেটা অ্যাবাউট ডেটা, সেরকমই আমাদের ওয়েবসাইটের মধ্যেও এরকম অনেক মেটা ডেটা লুকিয়ে থাকে। যেমন একটা মেটা ডেটা হচ্ছে ক্যারেক্টার সেট। এই মেটা ট্যাগ গুলো ইউজ করা হয় ওয়েবসাইটের মধ্যে কিছু স্পেসিফিক ডেটা স্টোর করার জন্য। যেমন আমাদের ওয়েবসাইট কোন ক্যারেক্টার সেট ইউজ করছে সেটা যদি আমার ব্রাউজারকে বোঝাতে হয়, তাহলে আমাদের এই মেটা ট্যাগটা ইউজ করতে হবে। মেটা ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট রয়েছে, অ্যাট্রিবিউট গুলো দেখতে সব একই হয়, অর্থাৎ কিছু একটা লেখা থাকে, তারপর একটা সমান সমান চিহ্ন, তারপর একটা সেমিকোলন, সরি সেমিকোলন না, এটাকে বলা হয় কোটেশন মার্ক। সেই কোটেশন মার্কের মধ্যে কোনো একটা ডেটা থাকে বা কোনো একটা ভ্যালু থাকে। তো প্রত্যেকটার মধ্যে দেখবেন কালার গুলো নোটিস করুন, ইয়েলো কালার যেগুলো আছে সবই হচ্ছে এক একটা করে অ্যাট্রিবিউট। তো এই মেটা ট্যাগের মধ্যেও একটা অ্যাট্রিবিউট আছে, ক্যারেক্টার সেট। তো ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউট দিয়ে কি করা হয় স্যার? ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউট দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের মধ্যে কোন ক্যারেক্টার সেট ইউজ করা হয়েছে সেটা আমরা অ্যাকচুয়ালি সেটাকে বোঝাই, সেই ব্রাউজারকে আমরা বুঝিয়ে দিই। ঠিক আছে, এখানে দেখুন যদি আমি হভার করি মাউসটাকে, এখানে দেখবেন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমার অনেক কিছু ওপেন হবে, একটা পেজ আসবে। ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে পড়িয়ে দেবে যে এটার মানে কি। এখানে দেখুন লেখা লেখা আছে, দিস অ্যাট্রিবিউট ডিক্লেয়ার্স দ্য পেজেস ক্যারেক্টার এনকোডিং। মানে কি? মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোন ক্যারেক্টার এনকোডিং আমরা ইউজ করছি সেটা মেনশন করার জন্য আমাদের এই মেটা ট্যাগটা ইউজ করতে হয়। তো এখানে ক্যারেক্টার এনকোডিং এর ভ্যালু কি? UTF-8। UTF-8 একটা ক্যারেক্টার সেট, যেটা বাংলা, ইংলিশ, হিন্দি, মালয়ালাম, তেলেগু এই সমস্ত ল্যাঙ্গুয়েজ তার মধ্যে আছে। তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক ক্যারেক্টার হয়, যেমন ম্যান্ডারিন, চাইনিজ ক্যারেক্টার। ম্যান্ডারিন আপনারা জানেন তো, ম্যান্ডারিন যে ভাষা, অর্থাৎ চাইনাতে যে ভাষা বলা হয়, ম্যান্ডারিন ক্যারেক্টার যদি আমি সার্চ করি, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, এই যে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ বা চাইনিজের যে ভাষাটা, সেটা হচ্ছে এরকম দেখতে। তো হতে পারে এমন যে আমাদের ওয়েবসাইটে এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট নেই, বা কোনো একটা ব্রাউজারে এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট নেই। তখন আমাদের কি করতে হয় স্যার? তখন আমাদের স্পেসিফিক্যালি আমাদের এই ক্যারেক্টার সেটটাকে আপডেট করতে হয়। যদি আমার এই ওয়েবসাইটটা চাইনাতে দেখা হয়, তাহলে চাইনার জন্য আমাদের আলাদা করে এখানে ক্যারেক্টার সেট মেনশন করতে হবে, যাতে তাদের দেশের ব্রাউজার যেন সেটাকে ঠিকঠাক ভাবে দেখাতে পারে। এটা আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন অলরেডি। কোথায় করেছেন জানেন? ছোটবেলায় যাদের নোকিয়া ফোন ছিল বা কোনো চাইনিজ ফোন ছিল, আমাদের বাড়ি অনেক ছিল, সেই চাইনিজ ফোনে কিছু কিছু মেসেজ আসতো জানেন? দেখাই, চাইনিজ ফোনগুলোতে কিছু কিছু মেসেজ আসতো। কেমন? মেসেজগুলোর মধ্যে কিছু লেখা থাকতো না, শুধু এরকম বক্স থাকতো, এক একটা এরকম করে একটা করে বক্স, এরকম আর একটা বক্স। যদি আমি লিখে দেখাই তাহলে আরো বেটার হয়, দাঁড়ান এক সেকেন্ড। এরকম একটা বক্স, তারপরে আরেকটা স্পেস দিয়ে আরেকটা বক্স, তারপরে আরেকটা স্পেস দিয়ে আরেকটা বক্স, তারপরে এরকম করে কিছু বক্স থাকতো। এটা কি নোটিস করেছেন কেউ ছোটবেলায়? কোনো চাইনা ফোনে আশা করি দেখেছেন সবাই, যারা 90s বা 2000s যারা এখানে আছেন, দেখেছেন কেউ? দেখেছেন? ইয়েস, দেখেছেন, খুব ভালো। তো এটা কেন? এই জিনিসটা কখনো কি আপনি ভেবে দেখেছেন এই জিনিসটা কেন আসতো আমাদের ফোনে? অনেকে ভাবতো ভাইরাস ঢুকেছে, আমাদের ফোন হ্যাক হয়ে গেছে স্যার, আমাদের ফোন আর চলবে না। এটা কেন? এটা সিম্পল একটা কারণ, সেটা হচ্ছে আপনি যে ফোনটা ইউজ করছিলেন সেই ফোনের মধ্যে হয়তো সেই ল্যাঙ্গুয়েজটা নেই, বা সেই ক্যারেক্টারের সেটটা নেই। সেই কারণে যদি কোনো মেসেজ স্পেসিফিক্যালি এটা বাংলাতে আসতো, যদি কেউ আপনাকে বাংলায় মেসেজ করতো কোনো একটা চাইনা ফোনে, তাহলে দেখবেন এরকম ছোট ছোট বাক্সে বাক্সে ভাগ হয়ে যেত মেসেজটা। তো ফোনের মধ্যে ওটা অটোমেটিক্যালি বানানো, যদি কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট না থাকে তাহলে এরকম বক্স দেখাও, সেটাও কোড দিয়েই বানানো হয়েছিল। তো সেইটাই বলছি, যদি ফোনের মধ্যে এরকম জিনিসটা নোটিস করে থাকেন, সেটা কেন আসে? সেটা আসে এই ক্যারেক্টার সেট না থাকার জন্য। ফোনের মধ্যে আপনাদের ওই ক্যারেক্টার সেটটা ইনস্টল করা নেই, বা সেই ক্যারেক্টার সেটটা ডাউনলোড করা নেই। সেই কারণে আপনার যে ল্যাঙ্গুয়েজে মেসেজটা এসছে সেই মেসেজটা আপনি শো মানে দেখতে পাচ্ছেন না এক কথায়। সেই জন্য ওয়েবসাইটের মধ্যে এই মেটা ক্যারেক্টার সেটটা আমাদের মেনশন করা উচিত। UTF-8 যে ভ্যালুটা দেওয়া আছে, UTF-8 এর মধ্যে অনেক রকম ক্যারেক্টারের সেট আছে। যদি আমি সার্চ করি UTF-8 ল্যাঙ্গুয়েজেস, যদি ল্যাঙ্গুয়েজেস বলে যদি সার্চ করি ল্যাঙ্গুয়েজেস লিস্ট, UTF-8 ল্যাঙ্গুয়েজের যে সেট আছে তার মধ্যে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, আপনি কি এখানে দেখতে পারেন। সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লোকালস দেখা যাক, IBM এর ওয়েবসাইটে গিয়ে আশা করি পাবো। এই যে UTF-8 ল্যাঙ্গুয়েজটার মধ্যে কত রকম ল্যাঙ্গুয়েজ আছে আপনি দেখুন। আফ্রিকান্স, অ্যালবেনিয়ান, অ্যালবেনিয়ান সরি, তারপরে অ্যামহারিক, অ্যারাবিক,
তারপরে আরো দেখুন এখানে অ্যারাবিকের অনেক ভার্সন, তারপরে আছে বেলারুজিয়ান, বেঙ্গলি, দেখুন বাংলা ল্যাঙ্গুয়েজটাও UTF-8 এর মধ্যেই পড়ে। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা এই UTF ক্যারেক্টার সেট সাপোর্ট করে। সেই কারণে এই UTF-8 ক্যারেক্টার সেটটা আমাদের মেনশন করা দরকার। যদি কোনো ল্যাঙ্গুয়েজ যদি সাপোর্ট না থাকে, ঠিক আছে, সেই ওয়েবসাইটটা যেন সেখানে গিয়ে যেন সেটা দেখতে পায়, যে তাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যেন তারা সেটাকে দেখতে পায়। সেই কারণে UTF-8 ক্যারেক্টার সেটটা আমাদের মেনশন করতে হয় এইখানে। অ্যাম আই ক্লিয়ার অর নট? বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? বোঝাতে পারিয়াছি কি? ইয়েস, ভেরি গুড, অনেকটা জানলেন। চলুন আরো একটু কিছু জানাই আপনাদের। তো এটাই আমাদের গেল ক্যারেক্টার সেট। নেক্সট আমাদের কি আছে? আর একটা মেটা ট্যাগ। আর একটা মেটা ট্যাগ মানে আর একটা মেটা ডেটা। এই মেটা ট্যাগের মধ্যে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট আছে, ভালো করে দেখুন। একটা কন্টেন্ট বলে একটা জিনিস আছে, আর একটা নেম বলে একটা জিনিস আছে। কি এগুলো স্যার? লেট মি এক্সপ্লেন। এখানে নেম বলে যে জিনিসটা লেখা আছে, নেম মানে হচ্ছে এই মেটা ট্যাগের নাম, যে মেটা ট্যাগটা কি জন্য আমরা ইউজ করছি। এই মেটা ট্যাগটা নাম নেই কোনো, এটা নাম দেওয়ার দরকারও পড়ে না। বাট এখানে যে মেটা ট্যাগটা রয়েছে, যার মধ্যে একটা নেম বলে জিনিস লেখা রয়েছে, নেমটা বলা হয়েছে যে এখানে মেটা ট্যাগটা আসলে কিসের জন্য ইউজ করছি আমরা। ঠিক আছে, এখানে মেটা ট্যাগের মধ্যে নেম যে অ্যাট্রিবিউটটা রয়েছে, তার মধ্যে আমাদের ভ্যালু কি? ভিউ পোর্ট। ভিউ পোর্ট মানে কি? ভিউ পোর্ট কথার সব থেকে শর্ট অ্যান্সার হচ্ছে আপনার ওয়েবসাইটের উইন্ডো। ভিউ পোর্ট কথার সব থেকে শর্ট অ্যান্সার কি? সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের উইন্ডো। এই যে আপনার ওয়েবসাইটটা কতটা চওড়া, কতটা লম্বা, সেটাকে বলা হয় একটা ওয়েবসাইটের ভিউ পোর্ট। এটার সাথে মেটা ট্যাগের কি সম্পর্ক জিজ্ঞেস করতেই পারেন। ইয়েস স্যার, লেট মি এক্সপ্লেন। কি হতে পারে? এখানে মেটা ট্যাগের নাম দেওয়া আছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট কেন? আপনি যাতে বলে দিতে পারেন যে আমাদের ওয়েবসাইটটা কতটা চওড়া, কতটা লম্বা জায়গা নিয়ে আসবে। সেই কারণে এখানে মেটা ট্যাগের নাম হচ্ছে ভিউ পোর্ট। তার মধ্যে কন্টেন্ট দেওয়া আছে উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ। ঠিক আছে, ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1.0। কি মানে এটার? আবারও বোঝাই। এখানে মেটা ট্যাগের মধ্যে যে কন্টেন্টটা লেখা আছে, তার মধ্যে লেখা আছে উইথ। উইথ মানে কি? প্রস্থ বা কতটা চওড়া, তাই তো? কতটা চওড়া আমাদের ওয়েবসাইট, সেটা আমি বুঝিয়ে দিতে চাই আমাদের ব্রাউজারকে, যে আমাদের ওয়েবসাইটটা কতটা জায়গা নিয়ে থাকবে। এখানে দেখুন দেওয়া আছে উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ। মানে সিম্পল কথায় বোঝাতে গেলে আমাদের ওয়েবসাইটটা পুরো আমাদের স্ক্রিনে যতটা জায়গা আছে, আমাদের ব্রাউজার যতটা জায়গা নিয়ে আমরা দেখছি, সেই জিনিসটা যেন আমাদের পুরো ওয়েবসাইটটা ইউজ করতে পারে। সেই কারণে এখানে উইথ দেওয়া আছে ইকুয়াল টু ডিভাইস উইথ। আর এখানে ইনিশিয়াল স্কেল 1.0 কেন দেওয়া আছে, এটার একটা মজার গল্প আছে। মজার গল্পটা শুনুন, নতুন কিছু জানতে পারবেন আশা করি। মজার গল্পটা হচ্ছে 2007 সালে প্রথম আইফোন 2G লঞ্চ করা হয়। ঠিক আছে, 2007 সালে প্রথম আইফোনের মডেল লঞ্চ করা হয়, আইফোন 2G। তখন ওয়েবসাইট গুলো ফোনের জন্য অপটিমাইজ করা ছিল না। তখনকার ওয়েবসাইট গুলো, আবারও বলছি, ফোনের জন্য, স্পেসিফিক্যালি আইফোনের জন্য অপটিমাইজ করা ছিল না। তখন যদি আপনারা কেউ মানে ব্রাউজার ইউজ করে থাকেন, আমি অত পুরনো নই, আমার অত পুরনো তখন ফোনও ছিল না, আমি তখন জানতামও না। তো তখন যদি কেউ ওয়েবসাইট ফোনে দেখে থাকেন, তখন একটা জিনিস আপনারা নোটিস করেছেন হয়তো, ওয়েবসাইট গুলো খুব বাজে রকম ভাবে দেখাতো। ওয়েবসাইট গুলো খুব জুম ইন হয়ে থাকতো, ফোনের স্ক্রিন হিসেবে দেখা একদমই যেত না। তো সেটা ফিক্স করার জন্য অ্যাপেল অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আসে, বা HTML ডেভেলপাররা এই জিনিসটা নিয়ে আসে, ইনিশিয়াল স্কেল 1.0। কেন নিয়ে আসে? এটার মানে হচ্ছে ওয়েবসাইটটা বাই ডিফল্ট ওয়ান টাইম জুমে থাকবে। কেন হয় এটা দেখাই। যদি আমি গুগলে সার্চ করি ওয়েবসাইটস, সরি ওয়েবসাইট কোথায় গেল, ওয়েবসাইটস অন 2007 ফোনস, যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখাতে পারবো আশা করি, দেখা যাক চেক করে। দেখুন পুরোনো যুগের ওয়েবসাইট গুলো কেমন দেখতে ছিল, যদি নোকিয়া ফোকিয়া দেখাতে পারি খুব ভালো হয়। ওয়েবসাইটস ভিউইং, এখানে কি সেই এক্সাম্পল গুলো পাবো? ভিউইং অন 27 ফোন, যারা নোকিয়া ফোন ইউজ করেছে তারা এই জিনিসটার সাথে রিলেট করতে পারবে আশা করি।
কোথাও একটা এক্সাম্পল যদি পাই তো খুব ভালো হয়। এটাই ধরুন, এই এক্সাম্পলটা ধরুন, এই এক্সাম্পলটায় আপনি যদি দেখেন এটা হচ্ছে একটা ফোনের স্ক্রিন, এটা আইফোনেরই একটা স্ক্রিন, ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটের মধ্যে ওয়েবসাইটটা কি এইটুকুই? না স্যার, ওয়েবসাইটটা সাইডেও কিছুটা আছে, দেখুন এই সাইডে, এই সাইডেও খানিকটা জায়গা নিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ ওয়েবসাইটটা পুরোপুরি ফোনের জন্য অপটিমাইজড নয়। যদি আরেকটু দেখাই, এই স্ক্রিনশটটা দেখুন, একটু জুম ইন করলে কি ছবিটা ওপেন হবে? অথবা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, ওপেন ইমেজ ইন আ নিউ ট্যাব, ইয়েস এটা। যদি এটা আমি দেখানোর চেষ্টা করি, দেখুন এটা হচ্ছে একটা ফোনের স্ক্রিনশট, যার মধ্যে একটা ওয়েবসাইট যেটা একটা ডেস্কটপের জন্য বানানো হয়েছিল, সেই ওয়েবসাইটটা ফোনে দেখা হচ্ছে। ফোনে কেমন দেখাচ্ছে ছবিটা, মানে ওয়েবসাইটটা খুবই বাজে, দেখার মতো কিছুই নেই, পড়াও যাবে না কিছু, ছোট ছোট লেখা। তো এটা কেন করা হয়েছিল? পুরোনো যখন 2007-8-এর যখন ফোন বেরোয়, তখন ওয়েবসাইট গুলো অ্যাকচুয়ালি আমাদের ফোনের জন্য অপটিমাইজ ছিল না বা রেসপন্সিভ ছিল না। সেটা ছিল না যখন, ওয়েবসাইট গুলো আইফোনে দেখতে খুবই বাজে লাগতো, খুব খুব বাজে লাগতো। সেই কারণে অ্যাপেল ডেভেলপার্সরা অ্যাকচুয়ালি এটা নিয়ে আসে যে যখন আইফোনে কোনো ওয়েবসাইট দেখা হবে, সেটা যেন একটু জুম আউট হয়ে থাকে, সেটা যেন দেখতে একটু ভালো লাগে, সেটা যেন একটু জুম আউট হয়ে থাকে, সেখানে যেন ওয়েবসাইটটা কোনোভাবে ভেঙে চুরে না যায়। সেই কারণে এই মেটা ট্যাগটা নিয়ে আসা হয়, যার মধ্যে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1.0 যে লেখা আছে, এটা দিয়ে শুধু বলা হয় যে ফোনে যদি এই ওয়েবসাইটটা দেখা হয়, সেটা যেন 1.0 জুম লেভেলেই যেন থাকে, সেটা যেন কোনোভাবে ভেঙে চুরে না যায়। বলতে পারলাম? এটাই হচ্ছে এই মেটা ট্যাগের রহস্য। ক্লিয়ার? ইয়েস অর নো চ্যাট বক্সে বলতে পারেন। বুঝতে পেরেছি? জানতেন এই জিনিসটা কেউ? এটা একটু হিস্ট্রি, ওকে। ভাই 1.5 দিলে কিছু হবে না, চেক করে দেখুন, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ। তো এবার বলি, যদি আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট থাকে যেখানে এই জিনিসগুলো রয়েছে, এটাকে আপনি ডিলিট করে দেবেন? দিতেই পারেন, কোনো যায় আসে না। এগুলো আপনি চাইলে ডিলিট করে দেবেন, ওয়েবসাইটে এক বিন্দু ফারাক আপনার পড়বে না। তাহলে বলবেন স্যার এগুলো রাখা আর না রাখা কি সমান? এখন সমান, কারণ প্রত্যেক ব্রাউজার এখন জানে কোন ডিভাইসে কেমন আপনার দেখাতে হবে। তো চাইলে এটাকে রিমুভ করে দিন, কোনো যায় আসে না, কিন্তু এটাকে রেখে দেওয়াও কোনো অসুবিধা নেই। যদি আমি কোনো ওয়েবসাইট আপনাদের দেখাই, গুগলেই যাই, গুগলেও দেখবেন হেড ট্যাগের মধ্যে আশা করি মেটা ট্যাগ গুলো রয়েছে, এই যে, ঠিক আছে, মেটা ট্যাগ গুলো এর মধ্যে ক্যারেক্টার সেটটাও রয়েছে। এখানে হয়তো ওই যে মেটা ট্যাগটা দেখালাম, যেখানে আমাদের ডিভাইস উইথ আর ইনিশিয়াল স্কেল ছিল, ওটা আর নেই এখানে, বাট UTF-8 ক্যারেক্টার সেট এটা কিন্তু গুগলে রেখে দিয়েছে। তো আপনি চাইলে এটাকে রেখে দিতে পারেন, ঠিক আছে, বাদ বাকি এটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, কোনো যায় আসে না। বলতে পারলাম? এটাই হচ্ছে আমাদের সিম্পল মেটা ট্যাগ বা মেটা ডেটা একটা ওয়েবসাইটের। তো মেটা ট্যাগ গুলো খুব দরকার যখন আপনি এসইও করবেন। যারা যারা এসইও জানেন, তো এসইও করতে গেলে মেটা ট্যাগ গুলো খুব দরকার। আমাদের এটা এসইওর ক্লাস না, যদি এসইও কোনোদিন শিখতে যান, তো এসইও তে গিয়ে ওয়েবসাইটের মধ্যে কি করে মেটা ট্যাগ বানাতে হয়, কি কি মেটা ট্যাগের ভ্যালু কি কি রাখতে হয়, সেটা আপনাদের তখন গিয়ে জানতে পারবেন, ঠিক আছে, এটা আমাদের এখন টপিক নয়। নেক্সট একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমাদের একটা টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটার কাজ আপনি হাতে নাতে চোখের সামনে দেখতে পারবেন। কেমন? যদি আমি দেখাই, এখানে এটাকে স্ন্যাপ করে নিই, এখানে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা আসছে। প্রত্যেকটা ওয়েবসাইটের ট্যাবের ওপরে কিছু একটা লেখা থাকে, কখনো নোটিস করেছেন? গুগলে যদি যাই, google.com, এর দেখবেন ট্যাবের ওপরে গুগল লেখা থাকে, একটা আইকন দেওয়া থাকে, ঠিক আছে। যদি অন্য কোনো একটা ওয়েবসাইট ওপেন করেন, যেমন ধরুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে ওয়েবসাইট আপনি ওপেন করবেন, তার একটা ট্যাবের মাথায় বা ট্যাবের কিছু একটা লেখা থাকে, তার নামটা লেখা থাকে, যে কোন ওয়েবসাইট এটা বা কোন ওয়েবসাইটটা আপনি ভিজিট করেছেন। সেটা কোথা থেকে আসে? সেটা আসে আমাদের এই টাইটেল ট্যাগ থেকে। টাইটেল ট্যাগে কি লেখা আছে? ডকুমেন্ট। আমাদের ওয়েবসাইটের টাইটেল ট্যাগে কি লেখা আছে? ডকুমেন্ট। যদি এটাকে আপনি চেঞ্জ করেন, কি হবে? ধরুন আমি এটা দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, সরি ওয়েব ডেভ মাস্টার ক্লাস, সেভ করব। ওয়েবসাইটের টাইটেল, ট্যাবের যে নাম বা ট্যাব টাইটেল যাকে বলে, সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই টাইটেল ট্যাগটা ইউজ করেই ট্যাবের টাইটেল অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়। বুঝতে পারলাম? টাইটেল ট্যাগটার মধ্যে আপনি যা লিখবেন, এখানে যদি কোনো একটা ইমোজি অ্যাড করেন, ইমোজি মানে একটা ছবি, ছবি বলতে ইমোটিকনস যাকে বলে, ম্যাকে এরকম করে ইমোজি দেওয়া যায়। উইন্ডোজে কি দিয়ে দিতে হয় আমার ঠিক খেয়াল নেই, উইন্ডোজ আর ফুল স্টপ চাপলে হয়তো একটা ইমোজি ওপেন হয়, যাই হোক, ওটা আপনি খুঁজে নিতে পারেন। এটাকে সেভ করবেন, দেখবেন এখানে ইমোজিটাও দেখাচ্ছে।
সবকিছু এটা ব্রাউজারে দেখিয়ে দেবে। যা আপনি টাইটেলটাকে লিখবেন সেটাই উপরে এখানে দেখিয়ে দেবে। ক্লিয়ার? ইয়েস অর নো বলুন। বলতে পেরেছি। ইমোজি, ইয়েস স্যার। ইমোজি কেমনে আনবো স্যার? উইন্ডোজে কি করে আনতে হয়, ওটা উইন্ডোজ কি আর হচ্ছে ফুল স্টপ চেপে হয়তো ওটা আসে। ফ্যাব আইকন এটা না, ফ্যাব আইকন আলাদা। ঠিক আছে, রান করে দেখান কোডটাই তো রান হচ্ছে তো পাশে। রান করার জন্য জাস্ট রাইট ক্লিক করবেন, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবেন, এটা আপনার এই পাশে ওপেন হয়ে যাবে। বলতে পারলাম? ইয়েস। ওকে, যিনি বলছেন আবার বলুন, আমি বলছি আরেকবার। টাইটেল ট্যাগ কেন ইউজ করা হয়? টাইটেল ট্যাগ ট্যাবের যে টাইটেল, ট্যাবে যে নামটা থাকে, দেখুন এই যে ট্যাবে একটা নাম আছে ওয়েব ডেভ মাস্টার ক্লাস লিখে রেখেছি, এটা অ্যাকচুয়ালি ম্যানেজ করা হয় আমাদের এই টাইটেল ট্যাগ দিয়ে। টাইটেল ট্যাগের মধ্যে আপনি যা লিখবেন, আমি কিছু একটা লিখছি, সেভ করব, কন্ট্রোল এস চেপে সেভ করব, সেভ করার সাথে দেখবেন সেটা আমাদের এই টাইটেল ট্যাগে চেঞ্জ হয়ে যাবে। মানে টাইটেল বার যেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের, সেখানে গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? সেখানে যে সেভ করার ব্যাপারটা বলছি, কোড। ঠিক আছে, কোডে সেভ আপনি কি করে করবেন? কিছু একটা কোড লিখলেন, লেখার সাথে দেখবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে একটা সাদা রঙের গোল একটা ডট আসছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোড আপনার সেভ হয়নি। বুঝতে পারলাম? যদি কোড আপনি সেভ না করেন, আপনি এখানে যাই লিখবেন সেটা আপনার এখানে দেখাবে না। তো কোডটা সেভ করব কি করে? কোড সেভ করার জন্য কন্ট্রোল আর এস চাপতে হয়। কন্ট্রোল চেপে এস চাপতে হয়, তাহলে আমাদের কোডটা সেভ হয়ে যায়। বুঝতে পারলাম? কন্ট্রোল এস চেপে আপনি কোডটাকে সেভ করবেন, তারপরেই আপনি এখানে আউটপুটটা আপডেট হতে দেখতে পারবেন। না হলে আপনার কোড আপনি যতই লিখুন আপডেট হবে না কোড। কন্ট্রোল এস আপনাকে চাপতে হবে কোড আপডেট করার জন্য। গুগলে যেভাবে লোগো দেখায় সেটা কিভাবে করে, ওটা হচ্ছে ফ্যাব আইকন বলে ওটাকে। ফ্যাব আইকন এখন দেখাবো না অবশ্যই। ফ্যাব আইকন আপনাদের এখন লাগবেও না, যদি দরকার হয় আপনি গুগল করে নেবেন, একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়, সেটা দিয়ে আমাদের ফ্যাব আইকন দিয়ে দেয়। বুঝতে পারলাম? স্যার ভিডিও না দিলে সবই ভুলে যাব। হোমওয়ার্ক করবো কিভাবে? আচ্ছা, হোমওয়ার্ক আমি এখনো দিইনি স্যার। যা যা বলছি পিপিটির মধ্যে সব আছে। যে প্রেজেন্টেশন আমি দেখাচ্ছি, প্রেজেন্টেশনের মধ্যে এই সমস্ত তথ্য আপনি দেখে নিতে পারবেন। সবই বলা যায় না, কারণ প্রেজেন্টেশনের মধ্যে সবকিছু রাখা পসিবল না, নাহলে অনেক বড় হয়ে যাবে প্রেজেন্টেশন। যেগুলো বলছি এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, না হলে আপনি টপিক গুলো মনে রাখুন, খাতায় লিখে রাখুন, পরে গিয়ে আপনি ওটা জেনে নিতে পারবেন। আর যদি আমাদের কপাল করে বিশ্বাস একাডেমি যদি রেকর্ডিং আপনাদের প্রোভাইড করে দেয়, তাহলে তো খুবই ভালো, আপনাদেরই সুবিধা হয়ে যাবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, এবার যারা ফোনে আছেন তাদের জন্য একটুখানি কৃপা করি আমি। ঠিক আছে, ফোনে যারা আছেন তাদের জন্য একটু কৃপা করবো। সেটা কি? সেটা হচ্ছে ফোনে কি করে কোড করবেন সেটা একবার দেখাই। ঠিক আছে, ফোনে কিভাবে আপনারা কোড করতে পারবেন সেটা একবার দেখাই। ইন্টারেস্টেড কিনা যারা ফোনে আছেন দেখি? ফোনের জন্য একটুখানি দেখিয়ে দিই যে কিভাবে আপনি ওটা করবেন। তাই তো ভাইয়া? আমি ইয়েস। তাহলে দেখানো যাক। একটুখানি ওয়েট করুন, আমি ফোন থেকে জয়েন হই, জয়েন হয়ে আপনাদের আমি ফোনের স্ক্রিনটা শেয়ার করছি। একটুখানি ওয়েট করুন। ফোনে অবশ্যই মজা নেই আমি জানি, ল্যাপটপ ইজ ল্যাপটপ ব্রো। যাই হোক, তো আমি এখানে ফোনে জয়েন হই, এক সেকেন্ড দেবেন আমাকে একটু। সবার কাছে ফোনের অডিও ক্লিয়ার? ইয়েস অর নো একটুখানি চ্যাট বক্সে আমাকে বলুন। সবার কাছে ফোনের অডিও যাচ্ছে? ফোনের কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। ওকে স্যার, ঠিক আছে, চলুন, থ্যাংক ইউ। তাহলে স্টার্ট করা যাক। তাহলে ফোনে আমি স্ক্রিনটা শেয়ার করছি, এই স্ক্রিনটা আমি অফ করছি। ওকে, ফোনের স্ক্রিনটা দেখতে পাবেন কিনা আমি জিজ্ঞেস করে নেবো অবশ্যই। স্টপ প্রেজেন্টিং।
এখান থেকে ফোনের স্ক্রিনটা আমি শেয়ার করি। ফোনের স্ক্রিন কোথা থেকে শেয়ার করে? ইয়েস, কন্টিনিউ, এন্টায়ার স্ক্রিন শেয়ার। ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস অর নো চ্যাট বক্স দেখি। ফ্যামিলি কোথায় আছেন আপনারা? দেখা যাচ্ছে ফোনের স্ক্রিন? ইয়েস, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার, ওকে, ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে, খুব ভালো। তাহলে স্টার্ট করা যাক। তো ফোনে যারা আছেন প্রথম কথা তারা একবার একটা কাজ করবেন, জাস্ট প্লে স্টোরটাকে ওপেন করবেন। ঠিক আছে, প্লে স্টোরটাকে ওপেন করবো। প্লে স্টোর সবাই চেনেন আশা করি, প্লে স্টোর কি হয়, কোথা থেকে কি করতে হয়। প্লে স্টোরটাকে সবাই ওপেন করবেন, করে এখানে একটা অ্যাপ সার্চ করতে হবে আপনাকে। অ্যাপের নাম কি? অ্যাপের নাম হচ্ছে এসপিসিকে, তাই তো? এসপিসিকে কোড এডিটর বা এসপিসিকে লিখে সার্চ করলে আপনার এটা চলে আসবে। এসপিসিকে সার্চ করবেন, দেখবেন এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। 6.7 MB অ্যাপ, কোনো বড় অ্যাপ নয়। এটা আপনি ইজিলি ডাউনলোড করে এটাকে কাজে কাজে লাগাতে পারবেন। তো এসপিসিকে ডাউনলোড করতে হবে আপনাকে, ইনস্টল করবো। 6 MB অ্যাপ, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে আশা করি। ঠিক আছে, দেখা যাক ওয়াইফাই আমার কৃপা করে কিনা, একটুখানি করে দিয়েছে, খুব ভালো। ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে আপনার ওপেন করতে হবে। ওপেন করুন, ওপেন করলেন। ঠিক আছে, ওপেন করলে এখানে দেখবেন প্রথম থেকেই একটা কোড লেখা থাকে। যারা ফোনে আছেন তাদের জন্য বলছি, প্রথম থেকেই একটা কোড লেখা থাকে। এই কোডটা কিসের কোড? এটা হচ্ছে একটা স্নেক গেমের কোড, অর্থাৎ সাপ, একটা সাপের গেম ছিল না নোকিয়া ফোনে, সেই সাপের গেমের কোড রয়েছে এখানে লেখা। যদি আপনি এটাকে রান করেন, দেখবেন উপরে একটা গ্রিন কালারের বাটন আছে যেটা দিয়ে রান করতে হয় কোড। এটাই ক্লিক করলে আপনার কোডটা আপনি এখানে দেখতে পাবেন। দেখুন, এটা একটা সাপের গেম, এই কোডটা অটোমেটিক এখানে লেখাই থাকে। এটা পুরোটা HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। ঠিক আছে, গেমের মধ্যে ঢুকে গেলে হবে না, আমি এটাকে এক্সিট করব। তো এই কোডটা আপনার যদি না লাগে, এই কোডটাকে আপনি চাইলে ডিলিট করে দিন, কোনো চাপ নেই। কোথা থেকে ডিলিট করবেন? এখানে ওপরে একটা হ্যামবার্গার মেনু আছে, এই যে পাশে একটা মেনু ওপেন করার জন্য একদম ওপরে এই যে এখানে একটা মেনু থাকে, ওটাই ক্লিক করে দেখবেন এখানে অনেক কোড লেখা আছে, game.js, index.html, লাইসেন্স, রিডমি, style.css, বাগেরা বাগেরা। তো এখান থেকে আপনাকে কি করতে হবে স্যার? এখানেও আমরা একটা ফোল্ডার ওপেন করব। এই অবধি কি সবার কাছে ক্লিয়ার? এখানেও আমরা একটা ফোল্ডার ওপেন করব। এই অবধি সবার কাছে ক্লিয়ার আছে? ডাউনলোড করা পর্যন্ত বা দেখানো পর্যন্ত যা দেখালাম ক্লিয়ার আছে? কয়েকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটের জন্য কিভাবে করবো কোড, ওটা কয়েকটা ল্যাঙ্গুয়েজে করতে গেলে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে আপনাকে। যাই হোক, তো যেটা বলছিলাম, এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনাকে এই উপরে হ্যামবার্গারে ক্লিক করতে হবে। হ্যামবার্গার মেনু, অর্থাৎ এই যে উপরে যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পাশে একটা উইন্ডো আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কি করবেন, এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন উপরে একটা মেসেজের মতো বাটন, এখানে থাকে বাই ডিফল্ট। আপনাকে যেতে হবে এখানে। ঠিক আছে, এখানে যাওয়ার পরে প্রজেক্টসে যেতে হবে। এখানে প্রজেক্টসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন একটা ফাঁকা উইন্ডো ওপেন হবে যেখানে অনেক কিছু লেখা আছে। এখান থেকে আপনাকে কি করতে হবে স্যার? এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। এই যে উপরে দেখুন একটা প্লাস, নীল কালারের একটা প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে HTML টাকে সার্চ করুন। HTML কোথায় আছে? দেখুন এখানে HTML লেখা রয়েছে, HTML সিম্পল স্টার্টার HTML ওয়েব পেজ। ক্লিক করুন। ঠিক আছে, এখানে চাইলে একটা প্রজেক্টের নাম দিতে পারেন। কি নাম দেব? ধরুন ফার্স্ট প্রজেক্ট। ক্রিয়েট করুন। ক্রিয়েট করলে এখানে আপনার একটা প্রজেক্ট শুরু হয়ে যাবে। এখানে দেখুন আবার একটা main.js বলে একটা ফাইল বানিয়ে দিয়েছে এরা। এখানে কি করতে হবে? এটাকে কিছু করতে হবে না, চাইলে এগুলোকে এক এক করে ডিলিট করে দিতে পারেন, লাগবে না যেহেতু। style.css এটাকেও ডিলিট করে দেবো। আমাদের index.html ফাইলটাকে এখানে আবার ভিউ করুন। এখানে দেখুন সেই সব জিনিসই লেখা আছে, ডক টাইপ HTML, ল্যাং en, ক্যারসেট, তারপরে হচ্ছে এখানে আরেকটা মেটা ট্যাগ রয়েছে, তারপরে এই যে ভিউ পোর্ট, তারপরে টাইটেল ট্যাগ, তারপরে একটা লিঙ্ক ট্যাগ রয়েছে, এটাকে চাইলে আপনি ডিলিট করে দিন, এটা আমরা শিখিনি। ঠিক আছে, এটাকেও ডিলিট করে দিতে পারেন, কোনো চাপ নেই। এখানে যে বডি ট্যাগ ফডি ট্যাগ রয়েছে এগুলোকে এবার আপনি ইউজ করুন। এখানে আমি যা শেখাবো সেগুলোকে ইউজ করুন। ওপরে যে গ্রিন কালারের একটা বাটন দেখতে পাচ্ছেন ওপরে রাইট সাইডে বা ডান সাইডে, ওটাই ক্লিক করবেন। এই পেজটা আপনি এখানে দেখতে পারবেন, নাথিং টু সি হিয়ার এখানে লেখা আছে। কেন? কারণ এই পেজের মধ্যে নাথিং নাথিং টু সি হিয়ার বলে লেখা আছে। যদি এখানে আপনি কিছু লেখেন, যেমন আমি ধরুন এখানে লিখবো, ফোনে আমার কোড করতে খুবই গায়ে বাজে স্যার, সরি, ক্ষমা করবেন আমাকে, আমি ফোনের জন্য ডেইলি দেখাতে পারবো না। ধরুন এখানে কিছু লিখছি, ওইন্দিল ইজ অসম। ঠিক আছে, এখানে সেভ করার কোনো দরকার হয় না, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। ক্লিক করবেন, রান করবেন, এই যে ওইন্দিল ইজ অসম বলে লেখাটা এখানে চলে আসবে। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। বুঝতে পেরেছি, যারা ফোনে আছেন তাদের জন্য বললাম। ক্লিয়ার? ইয়েস অর নো?
দেখি চ্যাট বক্স, আর একবার প্লিজ দেখাবো, চিন্তা নেই। কি নাম ভাই অ্যাপসটা? এটা হচ্ছে এসপিসিকে এডিটর। এটা এই যে এই অ্যাপটা এসপিসিকে এডিটর, সার্চ করবেন, এসপিসিকে লিখবেন, তাহলে চলে আসবে। অটো সেভ অন করে নিলে তো বারবার সেভ দিতে হয় না ভাইয়া, এটা খুবই বাজে একটা ব্যাপার। কারণ অটো সেভ অন না করলে, মানে অটো সেভ যদি অন না করে রাখেন, তাহলে আপনার বড় বড় যখন কোড করবেন তখন এরারে ভরে যাবে আপনার কোড, আর প্রেশারও পড়ে বেশি মেশিনের উপরে। ঠিক আছে, যাই হোক। তো এখানে যেটা বলছিলাম, এসপিসিকে এডিটর আবার একবার দেখাই কি করতে হয়। তো প্রথমে আপনি যাবেন, ধরুন এই অ্যাপটাকে একবার ওপেন করুন। এসপিসিকে কোথায় আছে? এসপিসিকে এডিটরে যাব। এসপিসিকে এডিটরে গেলে এখান থেকে আপনি যাবেন, এই যে উপরে তিনটে দাগ দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে এই যে একটা অ্যারো মতো রয়েছে, মেসেজের আইকন বা টেলিগ্রামের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। গিয়ে কোথায় যেতে হবে? প্রজেক্টসে। এখানে দেখুন দুটো প্রজেক্ট আমার বানানো রয়েছে, ফার্স্ট প্রজেক্ট স্টার্টার প্রজেক্ট স্নেক বলে লেখা রয়েছে। তো আমি যে প্রজেক্টসে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে একটা পেজ ওপেন হয়। এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে এইচটিএমএল সিলেক্ট করবেন। এখান থেকে গিয়ে একটা নাম দেবেন, সেকেন্ড, ধরুন সেকেন্ড প্রজেক্ট, ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে একটা ফাইল তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার যদি এই উপরে তিনটে দাগে ক্লিক করেন, তিনটে ফাইল আপনি দেখতে পারবেন। একটা হচ্ছে index.html, main.js, style.css। এগুলোকে রেখেও দিতে পারেন, কোনো চাপ নেই। আমি যেহেতু এইচটিএমএল এর কোড করাচ্ছি, এখানে index.html ফাইলে যাবেন, যা যা পড়াবো এখানে এক এক করে লিখতে 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 চলে যাবেন, ব্যাস এইটুকুই। বোঝাতে পারি আছি? ক্লিয়ার হয়েছে ব্যাপার? এইটুকুই, আর কিছু না। জি, ওকে। ফোনের জন্য আমার কাছে কোনো সাপোর্ট এক্সপেক্ট করবে না স্যার, ঠিক আছে? কারণ ফোনে আমি কোড করানো দেখাতে পারবো না। একবার ফোনে একবার কম্পিউটারে দেখানো একদমই ইম্পসিবল ব্যাপার একটা। তো এক সেকেন্ড আমি স্টপ করি শেয়ারিং এখান থেকে। ফোনের জন্য দেখানোটা খুবই ইম্পসিবল ব্যাপার, কারণ ল্যাপটপ তার সাথে ফোন দুটোকে ম্যানেজ করা আমি পারবো না, সরি। তো ফোনের জন্য আপনাকে নিজেই একটু নিজের পথ খুঁজে নিতে হবে। আমি দেখাবো সবই সেম, ট্যাগ যা যা ইউজ করবো ফোনেও সেগুলো ইউজ করতে পারবেন। বাট যদি কোনো এরার আসে, সেটা আপনাকে হয়তো নিজেই ফিক্স করতে হতে পারে, কারণ ফোনের জন্য এখানে সাপোর্টটা একটুখানি ইম্পসিবল টাইপের। বুঝতে পারলাম, জাস্ট আমরা ভিএস কোডটাকেই ফলো করি, যেহেতু কোড প্রপারলি ভিএস কোডেই করা হয়, বা বলতে পারেন ল্যাপটপে বড় স্ক্রিনে করাটাই বেটার। এখন ফোনে যারা আছেন তারা অফেন্ড হবেন না দয়া করে, কারণ ফোনে অনেকে আছে কোড করে, কিন্তু তাদের চোখের সমস্যা খুব তাড়াতাড়ি আসতে পারে, কারণ খুব ছোট ছোট লেখা থাকে, ওটাকে পড়তে গেলে খুব ঝামেলা। আমার একটা নিজের ভাই ফোনে কোড করে, ঠিক আছে? তো তার জন্যই বলছি, তার চশমা নিতে হয়েছে খুব তাড়াতাড়ি। তো ল্যাপটপে যত ক্লিয়ারলি আপনি কোডটাকে দেখতে পারবেন, তত ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তত ভালো আপনি কোডটাকে বুঝতে পারবেন, এটাই হচ্ছে বলার, আর কিছু না। ক্লিয়ার হয়েছে? চলুন তাহলে এবার একটু কথা বলা যাক, কার কার কোয়েশ্চেন আছে কোনো রিলেটেড, রেকর্ডিং বাদ দিয়ে কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করুন। রেকর্ডিং বাদ দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করুন প্লিজ।